ডিজিটাল মডিউল 1 দিয়ে শুরু করছি। মডিউল 1 এর টপিক হচ্ছে ফোরিয়ে সিরিজ। ফোরিয়ে সিরিজ শুরু করার প্রথমেই আমি যে সকল ট্রান্সফরমেশন ম্যাথমেটিক্স রয়েছে, যেগুলোর সাথে ইতিমধ্যে আমরা পরিচিত হয়েছি, তার কিছু অ্যাপ্লিকেশন নিয়ে প্রথমেই আলোচনা করব। ট্রান্সফরমেশন ম্যাথমেটিক্স যেগুলো আমরা ব্যবহার করি, সেগুলোর মধ্যে রয়েছে ফোরিয়ে সিরিজ, ফোরিয়ে ট্রান্সফর্ম, ল্যাপ্লাস ট্রান্সফর্ম এবং জেড ট্রান্সফর্ম। সবার প্রথমে আমরা যদি ফোরিয়ে সিরিজের কথা বলি, তাহলে ফোরিয়ে সিরিজটা মূলত আমরা ব্যবহার করি কন্টিনিউয়াস টাইম এবং পিরিয়ডিক সিগন্যাল অ্যানালাইসিস করার জন্য। অর্থাৎ আমাদের সিগন্যালটার নেচার যদি কন্টিনিউয়াস টাইম এবং পিরিয়ডিক নেচারের যদি একটা সিগন্যাল থাকে, তাহলে সেই সিগন্যালকে অ্যানালাইসিস করার জন্য আমরা মূলত ব্যবহার করি ফোরিয়ে সিরিজ। আর ফোরিয়ে ট্রান্সফর্মটা আমরা মূলত ব্যবহার করি কন্টিনিউয়াস টাইম এবং এপিরিয়ডিক সিগন্যালকে অ্যানালাইসিস করার জন্য আমরা ব্যবহার করি ফোরিয়ে ট্রান্সফর্ম। আমরা জানি যে আমাদের যে নেচারটা আছে, আমাদের যে সারাউন্ডিং ওয়ার্ল্ডটা আছে, প্রকৃতি থেকে যে সকল প্রকৃতিগত সোর্স যে সকল আছে, তার থেকে উৎপন্ন বেশিরভাগ সিগন্যালই মূলত এপিরিয়ডিক সিগন্যাল। আর পিরিয়ডিক সিগন্যালটা মূলত এক্সপেরিমেন্ট পারপাসে অথবা অসিলেটর থেকে আমরা যখন কোনো সিস্টেম থেকে, আর্টিফিশিয়াল কোনো সিস্টেম থেকে যখন কোনো সিগন্যাল জেনারেট করি, মূলত সেই ধরনের সিগন্যালের ধরনটা হয় হচ্ছে পিরিয়ডিক নেচারের। তার মানে ফোরিয়ে সিরিজের চেয়ে ফোরিয়ে ট্রান্সফরমেশনের অ্যাপ্লিকেশন কিন্তু অনেক বেশি, কেননা এই ধরনের সিগন্যালকে আমাদের অনেক বেশি অ্যানালাইসিস করার প্রয়োজন হয়। সে কারণে ফোরিয়ে ট্রান্সফরমেশনের অ্যাপ্লিকেশনটা যথেষ্ট বেশি। ফোরিয়ে ট্রান্সফরমেশনে আমরা বলেছি যে এটা হতে হলে, ফোরিয়ে ট্রান্সফর্ম এক্সিস্ট করতে হলে সিগন্যালকে অবশ্যই কন্টিনিউয়াস টাইম এবং এপিরিয়ডিক নেচারের হতে হবে। এখন দু ধরনের ডিসক্রিট টাইম সিগন্যাল নিয়ে আমি কথা বলতে চাই। যেমন ডিসক্রিট টাইম ফোরিয়ে ট্রান্সফরমেশনের ক্ষেত্রে সিগন্যালের নেচার হতে হবে ডিসক্রিট টাইম সিগন্যাল, অবভিয়াসলি, যেহেতু আমরা ডিসক্রিট টাইম ফোরিয়ে সিরিজ প্রথমেই বলেছি, এবং সিগন্যালের নেচার হতে হবে এপিরিয়ডিক। ডিটিএফটির হিউজ একটা অ্যাপ্লিকেশন আছে। আমরা যখন সিগন্যালের সাথে সিস্টেমের ইন্টারঅ্যাকশনের জায়গাগুলো দেখব, এমনকি আমরা যখন সিগন্যাল অ্যান্ড সিস্টেম দেখেছি, তখনও কিন্তু আমরা ডিটিএফটির অ্যাপ্লিকেশনটা আমরা দেখেছি। আর ডিসক্রিট ফোরিয়ে ট্রান্সফর্ম যেটা, সেটা মূলত ডিসক্রিট টাইম সিগন্যাল এবং পিরিয়ডিক নেচারের যে সকল সিগন্যাল আছে তাদেরকে অ্যানালাইসিস করার জন্য ডিসক্রিট ফোরিয়ে ট্রান্সফর্মটি ব্যবহার করা হয়। আর ল্যাপ্লাস ট্রান্সফর্ম যেটা, সেটারও খুব প্রয়োগ আছে, কেননা আমরা যখন কন্টিনিউয়াস টাইম সিগন্যাল যখন একটা সিস্টেমের সাথে ইন্টারাক্ট করে, তখন সেই সিস্টেমকে অ্যানালাইসিস করার জন্য কিংবা ডিজাইন করার জন্য অথবা সেই সিস্টেমের বিহেভিয়ার বোঝার জন্য আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ব্যবহার করি। তবে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনে আমাদের সিগন্যালের ধরনটা হতে হবে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল। আর ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের অ্যাপ্লিকেশন হচ্ছে একটা সিস্টেমকে ডিজাইন, অ্যানালাইসিস এবং এর বিহেভিয়ার বোঝার জন্য আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মটা ব্যবহার করি। জেড ট্রান্সফরমেশনের অ্যাপ্লিকেশনও তাই, অর্থাৎ একটা সিস্টেমকে ডিজাইন করার জন্য, অ্যানালাইসিস করার জন্য এবং তার বিহেভিয়ার বোঝার জন্য আমরা জেড ট্রান্সফর্ম ব্যবহার করি। তবে জেড ট্রান্সফরমেশনের সাথে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের পার্থক্যটা হচ্ছে যে যখন আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মটা ব্যবহার করি কন্টিনিউয়াস টাইম সিগন্যালের ক্ষেত্রে, তখন জেড ট্রান্সফর্মটা আমরা ব্যবহার করি ডিসক্রিট টাইম সিগন্যালের ক্ষেত্রে। এই ছিল অ্যাপ্লিকেশন। এখানে আমরা সিগন্যালগুলো দেখছি। আমি বলেছিলাম যে ফোরিয়ে ট্রান্সফর্মটা আমরা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল এবং এপিরিয়ডিক সিগন্যালের জন্য, সিগন্যাল অ্যানালাইসিস করার জন্য আমরা ব্যবহার করি। যেমনটা এখানে আমরা এক্সাম্পল সিগন্যাল হিসেবে দেখছি যে সিগন্যালটার ধরন কেমন। যেমন এখানে প্রথম যে সিগন্যালটা আমরা দেখছি, সেটা দেখতে পাচ্ছি যে এটা একটা কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, কিন্তু এটা হচ্ছে এপিরিয়ডিক নেচারের সিগন্যাল। কেননা এই যে প্যাটার্নটা, সিগন্যালের এই যে পার্টিকুলার প্যাটার্নটা, এটা কিন্তু রিপিট হয়নি, যে কারণে এটা হচ্ছে এপিরিয়ডিক নেচারের সিগন্যাল। ফোরিয়ে সিরিজ যেটা, সেটা আমরা ব্যবহার করি কন্টিনিউয়াস টাইম এবং পিরিয়ডিক নেচারের সিগন্যালের ক্ষেত্রে। যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে এই প্যাটার্নটা, এটা কিন্তু রিপিট হয়েছে একটা টাইম ইন্টারভ্যাল পর, অর্থাৎ ফান্ডামেন্টাল টাইম ইন্টারভ্যাল পর এই প্যাটার্নটা রিপিট হয়েছে। অর্থাৎ এটা এক্ষেত্রে আমরা ফোরিয়ে সিরিজ অ্যাপ্লাই করব এবং এই ধরনের সিগন্যালের ক্ষেত্রে ফোরিয়ে সিরিজটা এক্সিস্ট করবে। আর ডিসক্রিট টাইম ফোরিয়ে ট্রান্সফর্ম যেটা বলেছিলাম, সেটা ছিল ডিসক্রিট টাইম সিগন্যাল এবং
এপিরিওডিক নেচারের যে সকল সিগন্যাল আছে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ডিসক্রিট টাইম সিগন্যাল। ডিসক্রিট টাইম সিগন্যাল হচ্ছে যেগুলো কেবলমাত্র ডিসক্রিট টাইম ইন্টারভ্যালে, অর্থাৎ যে সকল জায়গায় স্যাম্পল আছে সে সকল জায়গায় সিগন্যালটার ভ্যালু কেবলমাত্র ডিফাইন্ড, অন্য জায়গায় ডিফাইন্ড নয়, সেটাই হচ্ছে ডিসক্রিট টাইম সিগন্যাল। আর ডিসক্রিট ফোরিয়ে ট্রান্সফর্ম যেটা, সেটা আমরা ব্যবহার করি ডিসক্রিট এবং পিরিয়ডিক নেচারের সিগন্যালের জন্য। তখন আমরা এরকম পিরিয়ডিক ডিসক্রিট টাইম সিগন্যাল ব্যবহার করি এবং সেই সকল সিগন্যালের জন্য আমাদের ডিসক্রিট ফোরিয়ে ট্রান্সফর্মটা এক্সিস্ট করে। এবার আমরা চলে আসবো ট্রিগোনোমেট্রিক ফোরিয়ে সিরিজে। ফোরিয়ে সিরিজে ক্যালকুলেট করার বেশ কিছু মেথডস আছে, তার মধ্যে সবচেয়ে পপুলার মেথডটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফোরিয়ে সিরিজ। এর বাইরে এক্সপোনেনশিয়াল ফোরিয়ে সিরিজ আরেকটা মেথড আছে, তবে ট্রিগোনোমেট্রিক ফোরিয়ে সিরিজ অনেক পপুলার এবং রিলেটিভলি ইজি বলে ট্রিগোনোমেট্রিক ফোরিয়ে সিরিজটা প্রেফার করা হয়। তবে এক্সপোনেনশিয়াল ফোরিয়ে সিরিজটাও ব্যবহার করা হয়, আমরা যদি সময় পাই তাহলে আমরা এক্সপোনেনশিয়াল ফোরিয়ে সিরিজ নিয়ে আলোচনা করব। আমরা প্রথমেই অ্যাপ্লিকেশন নিয়ে যখন আলোচনা করছিলাম ট্রান্সফরমেশন ম্যাথমেটিক্সে, তখন আমি বলেছি যে ফোরিয়ে সিরিজটা মূলত আমরা ব্যবহার করি কন্টিনিউয়াস টাইম এবং পিরিয়ডিক নেচারের যে সকল সিগন্যাল আছে সে সকল সিগন্যালের ক্ষেত্রে আমরা ফোরিয়ে সিরিজটা ব্যবহার করি। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স অফ টি, এই সিগন্যালটা একটা পিরিয়ডিক সিগন্যাল এবং এখানে বলা আছে যে এক্স অফ টি সিগন্যালে কি কি কম্পোনেন্ট আছে। তাহলে একটা এক্স অফ টি সিগন্যালে আমরা তিন ধরনের কম্পোনেন্ট দেখতে পাই, একটা হচ্ছে ডিসি অথবা অ্যাভারেজ ভ্যালু, একটা হচ্ছে কোসাইন টার্ম, একটা হচ্ছে সাইন টার্ম। তাহলে এখান থেকে আমরা এই বক্সের ভেতরে এক্স অফ টির এই সিগন্যালটার আমরা ফোরিয়ে সিরিজ এক্সপানশন দেখছি, অর্থাৎ সিগন্যালটাকে বিস্তৃত করার যে প্রক্রিয়া সেটা দেখছি। তাহলে এক্স অফ টি সিগন্যালটা আমরা উপরে যেমনটা বলেছি যে এটা অ্যাভারেজ ভ্যালু দিয়ে তৈরি, এ নটটা হচ্ছে ডিসি অথবা অ্যাভারেজ ভ্যালু, কস টার্ম এখানে আমরা কস টার্ম পেয়েছি, সাইন টার্ম এখানে আমরা সাইন টার্ম পেয়েছি। আর এখানে আরো কিছু জিনিস রয়েছে যেটা আমাদের দেখা দরকার, সেটা হচ্ছে এ নট, এ এন, বি এন। তাহলে এখানে এ নটটা হচ্ছে অ্যাভারেজ ভ্যালু, এ এনটা হচ্ছে কজের কোএফিশিয়েন্ট, বি এনটা হচ্ছে সাইনের কোএফিশিয়েন্ট। আর এর বাইরে আমরা এখানে একটা এন টার্ম দেখছি, স্মল এন। এই স্মল এনটা হচ্ছে একটা ইন্টিজার, পজিটিভ ইন্টিজার ভ্যালু, 1 2 3 4 5 এরকম যে কোনো পজিটিভ ইন্টিজার ভ্যালু। তবে এই এন এর ভ্যালুর উপরে বেসিক্যালি হারমোনিক নির্ভর করে। যখন আমি এন এর ভ্যালু 1 ধরবো তাহলে এটা হয়ে যাবে কজ ওমেগা নট, দ্যাট মিনস ফার্স্ট হারমোনিক। যখন আমি এন এর ভ্যালু 2 ধরবো তখন হয়ে যাবে কজ টুয়াইস ওমেগা নট, দ্যাট মিনস সেকেন্ড হারমোনিক। এভাবে আমাদের ইভেন এবং অড এইভাবে আমরা এটাকে ভাগ করতে পারি। এখানে যে হারমোনিক শব্দটা আমরা উচ্চারণ করছি, হারমোনিক হচ্ছে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট, অর্থাৎ আমরা যদি কেবলমাত্র কজ ওমেগা নট নিয়ে কথা বলি তাহলে এটা হচ্ছে হারমোনিক, অর্থাৎ যে সিগনালে কেবলমাত্র একটাই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট থাকে তাহলে সেই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টকে আমরা বলবো হারমোনিক। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এন এর ভ্যালু এন ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি পর্যন্ত আমরা এক্সটেন্ড করেছি, যেহেতু সামেশন আছে। তার মানে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত যতগুলো কস টার্ম আছে সকল কস টার্মকে আমরা এই এক্সপানশনের আওতায় আনছি, এই সকল কস টার্মকে আমরা যোগ করতে চাচ্ছি। ঠিক তেমনি সাইন টার্মের আগেও আমরা একটা সামেশন দেখতে পাচ্ছি যেখানে আমাদের এন এর ভ্যালু 1 থেকে ইনফিনিটি পর্যন্ত আমাদের সকল সাইন টার্মকে আমরা এটার আওতায় নিয়ে আসব, যোগ করব সকল টার্মকে। তাহলে এখানে এন এর ভ্যালু আমরা 1 2 3 4 যাই ধরি না কেন, আলটিমেটলি এটার ভ্যালুটা হয় ইভেন হবে অথবা অড হবে। তাহলে সেই হিসেবে আমরা কজ এবং সাইনের সকল টার্মকে আমরা মূলত যোগ করে দিব। এর বাইরে ওমেগা নট রয়েছে, ওমেগা নট তো আমরা সবাই জানি যে ওমেগা নট মূলত হচ্ছে অ্যাঙ্গুলার ভ্যালোসিটি, যেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি টার্ম, যেটা হচ্ছে টুয়াইস পাই এফ নট, যেটাকে আমরা আরেক ইকুয়েশন দিয়ে এটাকে আমরা প্রকাশ করতে পারি, যেটা হচ্ছে টুয়াইস পাই ডিভাইডেড বাই টি নট। তাহলে এইভাবে আমরা ওমেগা নটকে প্রকাশ করতে পারি। এখানে এ নট, এ এন এবং বি এন যে তিনটা কোএফিশিয়েন্ট আছে, এই তিনটা কোএফিশিয়েন্টকে আমরা ফর্মুলার সাহায্যে এখানে প্রকাশ করতে পারি, যেমনটা নিচে দেখানো হয়েছে। যেমন এ নট হচ্ছে অ্যাভারেজ অথবা ডিসি ভ্যালু, সেটার ইকুয়েশন হচ্ছে 1 ডিভাইডেড বাই টি নট। এক্স অফ টি কে টি এর সাপেক্ষে আমরা যদি 0 থেকে টি নট পর্যন্ত ইন্টিগ্রেট করি তাহলে আমরা এ নট অথবা অ্যাভারেজ অথবা ডিসি ভ্যালু পাবো।
এ অফ এন এটা হচ্ছে কজ এর কোএফিসিয়েন্ট, তাহলে এটার ফর্মুলা হচ্ছে 2 ডিভাইডেড বাই টি নট এক্স অফ টি, এবং কজ এন ওমেগা নট টিকে আমরা যদি টি এর সাপেক্ষে 0 থেকে টি নট পর্যন্ত ইন্টিগ্রেট করি তাহলে এ অফ এন পাবো। বি অফ এন যেটা হচ্ছে সাইনের কোএফিসিয়েন্ট, সেখানে আমাদের 2 ডিভাইডেড বাই টি নট এক্স অফ টি কে সাইন এন এক্স অফ টি এবং সাইন এন ওমেগা নট টি এটাকে যদি 0 থেকে টি নট পর্যন্ত ইন্টিগ্রেট করি তাহলে বি অফ এন পাবো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে টি নট টার্মটা ব্যবহার করা হয়েছে এটাই মূলত ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড। তার এখানে যে ইন্টিগ্রেশনে আমরা 0 থেকে টি নট করেছি তার মানে এটা হচ্ছে একটা টাইম ইন্টারভ্যালে একটা টাইম পিরিয়ড কনসিডার করে আমরা মূলত ইন্টিগ্রেশন করছি। আমরা এখানে বলেছি যে ফোরিয়ার সিরিজটা কেবলমাত্র এক্সিস্ট করে আমাদের পিরিয়ডিক সিগন্যালের ক্ষেত্রে। আমাদের টাইমটা কিন্তু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, কিন্তু আমরা পিরিয়ডিক সিগন্যালের ক্ষেত্রে এই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত এই টোটাল ইন্টারভ্যাল আমাদের কনসিডার করার দরকার নেই অথবা ক্যালকুলেশনের আওতায় আনার দরকার নেই, কেননা আমাদের মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত কেবলমাত্র পিরিয়ডিক সিগন্যালের ক্ষেত্রেই একই সিগন্যাল প্যাটার্ন, অর্থাৎ 0 থেকে টি নট পর্যন্ত যে সিগন্যাল প্যাটার্ন সেটাই মূলত মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত আমাদের রিপিটেশন হচ্ছে, একই জিনিস একই প্যাটার্ন বারবার আসছে। অর্থাৎ এখানে আমরা 0 থেকে টি নট পর্যন্ত ইন্টিগ্রেট করেছি এবং আমরা দেখতে পাচ্ছি এ এন যেহেতু কজ টার্মের কোএফিসিয়েন্ট সেজন্য এটার যে ফর্মুলা সেখানেও কিন্তু কজ টার্ম আছে। বিএন যেহেতু সাইনের কোএফিসিয়েন্ট সেজন্য আমরা দেখতে পাচ্ছি এটার সাথেও কিন্তু সাইন টার্ম আছে। তাহলে এই হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফোরিয়ার সিরিজের ফর্মুলা। এখন আমরা চলে যাব ফোরিয়ার সিরিজের ক্যালকুলেশনে। আমরা একটা প্রবলেম দেখব, বেশ কয়েকটা প্রবলেম দেখব, প্রবলেম দেখে সেখান থেকে আমরা ফোরিয়ার সিরিজ এক্সপানশন বের করার চেষ্টা করব এবং সেখান থেকে আমরা পিরিয়ডিক সিগন্যালকে অ্যানালাইসিস করবার চেষ্টা করব। হিসেবে আমরা কজ এবং সাইনের সকল টার্মকে আমরা মূলত যোগ করে দিব। এর বাইরে ওমেগা নট রয়েছে। ওমেগা নট তো আমরা সবাই জানি যে ওমেগা নট মূলত হচ্ছে অ্যাঙ্গুলার ভ্যালোসিটি, যেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি টার্ম, যেটা হচ্ছে টুয়াইস বাই এফ নট, যেটাকে আমরা আরেক ইকুয়েশন দিয়ে এটাকে আমরা প্রকাশ করতে পারি, যেটা হচ্ছে টুয়াইস বাই ডিভাইডেড বাই টি নট। তাহলে এইভাবে আমরা ওমেগা নটকে প্রকাশ করতে পারি। এখানে এ নট, এ এন এবং বিএন যে তিনটা কোএফিসিয়েন্ট আছে এই তিনটা কোএফিসিয়েন্টকে আমরা ফর্মুলার সাহায্যে এখানে প্রকাশ করতে পারি, যেমনটা নিচে দেখানো হয়েছে। যেমন এ নট হচ্ছে অ্যাভারেজ অথবা ডিসি ভ্যালু, সেটার ইকুয়েশন হচ্ছে 1 ডিভাইডেড বাই টি নট। এক্স অফ টি কে টি এর সাপেক্ষে আমরা যদি 0 থেকে টি নট পর্যন্ত ইন্টিগ্রেট করি তাহলে আমরা এ নট অথবা অ্যাভারেজ অথবা ডিসি ভ্যালু পাবো। এ অফ এন এটা হচ্ছে কজ এর কোএফিসিয়েন্ট, তাহলে এটার ফর্মুলা হচ্ছে 2 ডিভাইডেড বাই টি নট এক্স অফ টি এবং কজ এন ওমেগা নট টিকে আমরা যদি টি এর সাপেক্ষে 0 থেকে টি নট পর্যন্ত ইন্টিগ্রেট করি তাহলে এ অফ এন পাবো। বি অফ এন যেটা হচ্ছে সাইনের কোএফিসিয়েন্ট, সেখানে আমাদের 2 ডিভাইডেড বাই টি নট এক্স অফ টি কে সাইন এন এক্স অফ টি এবং সাইন এন ওমেগা নট টি এটাকে যদি 0 থেকে টি নট পর্যন্ত ইন্টিগ্রেট করি তাহলে বি অফ এন পাবো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে টি নট টার্মটা ব্যবহার করা হয়েছে এটাই মূলত ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড। তার এখানে যে ইন্টিগ্রেশনে আমরা 0 থেকে টি নট করেছি তার মানে এটা হচ্ছে একটা টাইম ইন্টারভ্যালে একটা টাইম পিরিয়ড কনসিডার করে আমরা মূলত ইন্টিগ্রেশন করছি। আমরা এখানে বলেছি যে ফোরিয়ার সিরিজটা কেবলমাত্র এক্সিস্ট করে আমাদের পিরিয়ডিক সিগন্যালের ক্ষেত্রে। আমাদের টাইমটা কিন্তু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, কিন্তু আমরা পিরিয়ডিক সিগন্যালের ক্ষেত্রে এই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত এই টোটাল ইন্টারভ্যাল আমাদের কনসিডার করার দরকার নেই অথবা ক্যালকুলেশনের আওতায় আনার দরকার নেই, কেননা আমাদের মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত কেবলমাত্র পিরিয়ডিক সিগন্যালের ক্ষেত্রেই একই সিগন্যাল প্যাটার্ন, অর্থাৎ 0 থেকে টি নট পর্যন্ত যে সিগন্যাল প্যাটার্ন সেটাই মূলত মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত আমাদের রিপিটেশন হচ্ছে, একই জিনিস একই প্যাটার্ন বারবার আসছে। অর্থাৎ এখানে আমরা 0 থেকে টি নট পর্যন্ত ইন্টিগ্রেট করেছি এবং আমরা দেখতে পাচ্ছি এ এন যেহেতু কজ টার্মের কোএফিসিয়েন্ট সেজন্য এটার যে ফর্মুলা সেখানেও কিন্তু কজ টার্ম আছে। বিএন যেহেতু সাইনের কোএফিসিয়েন্ট সেজন্য আমরা দেখতে পাচ্ছি এটার সাথেও কিন্তু সাইন টার্ম আছে। তাহলে এই হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফোরিয়ার সিরিজের ফর্মুলা। এখন আমরা চলে যাব ফোরিয়ার সিরিজের ক্যালকুলেশনে।
আমরা একটা প্রবলেম দেখব, বেশ কয়েকটা প্রবলেম দেখব, প্রবলেম দেখে সেখান থেকে আমরা ফোরিয়ার সিরিজ এক্সপানশন বের করার চেষ্টা করব এবং সেখান থেকে আমরা পিরিয়ডিক সিগন্যালকে অ্যানালাইসিস করবার চেষ্টা করব। আমরা এখানে একটা প্রবলেম দেখব। প্রবলেমের আমরা যদি স্টেটমেন্টটা পড়ি তাহলে বলা হচ্ছে উই নিড টু এক্সপ্রেস সিগন্যাল এক্সটি ইন টার্মস অফ হারমোনিক্স ইউজিং ট্রিগোনোমেট্রিক ফোরিয়ার সিরিজ এক্সপানশন। অর্থাৎ এখানে ফিগারে যে এক্স অফ টি সিগন্যালটি দেওয়া আছে সেই এক্স অফ টি সিগন্যালটিকে হারমোনিক্সে প্রকাশ করতে হবে এবং এখানে ট্রিগোনোমেট্রিক ফোরিয়ার সিরিজ এক্সপানশন এই মেথডটি ব্যবহার করতে হবে। আমরা একটু আগে যে ফোরিয়ার সিরিজ এক্সপানশন দেখেছি সেখানে আমরা এন এর ভ্যালু 1 2 3 4 এভাবে ভ্যালু বসিয়েছি। এভাবে ভ্যালু বসানোর পরে আমাদের যখন 1 ওমেগা এসছে অথবা 2 ওমেগা 3 ওমেগা নট এভাবে এসছে সেই টার্মগুলোই মূলত আমাদের হারমোনিক্স। আমরা যখন কজ ওমেগা নট কিংবা কজ টুয়াইস ওমেগা নট 3 ওমেগা নট এভাবে যখন প্রকাশ করছে ঠিক একইভাবে সাইন ওমেগা নট, সাইন 2 ওমেগা নট, সাইন 3 ওমেগা নট এভাবে যখন আমরা ভ্যালুগুলোকে প্রকাশ করি এন এর ভ্যালুগুলো বসিয়ে, তখন আলটিমেটলি আমরা যেটা পাই সেটাই হচ্ছে হারমোনিক্স। হারমোনিক্স হচ্ছে অনেকগুলো হারমোনিকের সমষ্টি আর হারমোনিক হচ্ছে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট। তাহলে সেই ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টগুলোকে আমরা অ্যানালাইসিস করার জন্যই মূলত ফোরিয়ার সিরিজ এক্সপানশন ব্যবহার করি এবং এর মাধ্যমে আমরা সিগন্যালকে অ্যানালাইসিস করি। এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স অফ টি সিগন্যালটির দেওয়া আছে এবং এই সিগন্যালটি আদৌ একটি পিরিয়ডিক সিগন্যাল কিনা সেটা আমরা ভেরিফাই করে পরবর্তীতে আমরা প্রবলেম সলিউশনে চলে যাব। কেননা আমরা জানি যে কেবলমাত্র পিরিয়ডিক সিগন্যালেরই ফোরিয়ার সিরিজ থাকতে পারে, অর্থাৎ ফোরিয়ার সিরিজ এক্সিস্ট করে কেবলমাত্র পিরিয়ডিক সিগন্যালের। তাহলে প্রথমেই ক্যালকুলেশন শুরু করার আগে প্রথমেই চেক করে নিতে হবে যে আদৌ সিগন্যালটা পিরিয়ডিক সিগন্যাল কিনা। যেমন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের টাইমের রেসপেক্টে যে সিগন্যালটা দেওয়া আছে সেই সিগন্যালটাতে -1 থেকে +1 পর্যন্ত এক্ষেত্রে সিগন্যালের অ্যাম্প্লিটিউড হচ্ছে 1 এবং +1 থেকে +3 পর্যন্ত সিগন্যালের অ্যাম্প্লিটিউড হচ্ছে -1। এখানে একটা পজিটিভ পিক, নেগেটিভ পিক এরকম একটা প্যাটার্ন আছে। ঠিক তেমনি 3 এর পর আবার আমরা দেখতে পাচ্ছি এরকম একটা পজিটিভ পিক শুরু হয়েছে এবং আবার একটা নেগেটিভ পিক শুরু হয়েছে। অর্থাৎ একটা প্যাটার্নের রেগুলারিটিস আমরা দেখতে পাচ্ছি, একটা রেগুলার প্যাটার্ন আমরা এক্ষেত্রে খেয়াল করছি, লক্ষ্য করছি। এখন দেখতে হবে যে এই প্যাটার্নটা সেম কিনা। তাহলে আমরা যদি দেখি যে +1 থেকে -1 পর্যন্ত এই এক্সটেন্টটা হচ্ছে 2 ইউনিট, তাহলে এখানে 2 ইউনিট এবং এটার অ্যাম্প্লিটিউড হচ্ছে 1। ঠিক তেমনি 3 থেকে 1 যদি আমরা মাইনাস করি তাহলেও এখানে সিগন্যালটার উইডথ কিন্তু পালস উইডথ রেক্টেঙ্গুলার পালসের পালস উইডথ কিন্তু 2 এবং এক্ষেত্রেও আমাদের অ্যাম্প্লিটিউডটা হচ্ছে -1। তাহলে এখানে একটা রেগুলার প্যাটার্ন কিন্তু রয়েছে। তাহলে আমরা বলতে পারি যে যেহেতু একটা সিগন্যালের প্যাটার্ন একটা নির্দিষ্ট টাইম ইন্টারভ্যাল পর পর রিপিট হচ্ছে, তার মানে এটাই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড এবং এই ধরনের সিগন্যালই মূলত আমাদের পিরিয়ডিক সিগন্যাল। তাহলে এখানে যদি আমরা ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড বের করার চেষ্টা করি তাহলে আমরা দেখব -1 থেকে 3 পর্যন্ত +3 পর্যন্ত এই যে এইটুকু এক্সটেন্ট, এখানের পর 3 এর পর কিন্তু আবার পজিটিভ পিক এবং আবার নেগেটিভ পিক শুরু হয়েছে। তার মানে -1 থেকে 3 পর্যন্ত এইটুকু অংশই মূলত আমাদের ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড অর্থাৎ টি নট। তাহলে এই সিগন্যালটির ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড রয়েছে এবং আরও একটা ইন্ডিকেশন আছে। এখানে আমরা ডট ডট দেখতে পাচ্ছি, এদিকে ডট ডট দেখতে পাচ্ছি। তার মানে সিগন্যালটা মূলত -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত মূলত সিগন্যালটা এক্সটেন্ডেড, যেটা হচ্ছে পিরিয়ডিক সিগন্যালের আরও একটা বৈশিষ্ট্য। তাহলে এখানে ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড রয়েছে, সিগন্যালটা -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত এক্সটেন্ডেড, অর্থাৎ এক্স অফ টি একটা পিরিয়ডিক সিগন্যাল। অর্থাৎ এই সিগন্যালে আমরা ফোরিয়ার সিরিজ এক্সপানশন প্রয়োগ করতে পারি। ভেরিফাই করা হয়ে গেছে। এখন আমরা সলিউশনের দিকে যাব। সলিউশনের শুরুতেই আমরা ফোরিয়ার সিরিজ এক্সপানশনের যে ফর্মুলার সাথে পরিচিত হয়েছি সেই ফোরিয়ার সিরিজ এক্সপানশনটা আমরা লিখলাম যে এক্স অফ টি 3 ধরনের কম্পোনেন্ট নিয়ে তৈরি।
একটা হচ্ছে ডিসি অথবা অ্যাভারেজ ভ্যালু, একটা হচ্ছে কস টার্ম, একটা হচ্ছে সাইন টার্ম। তাহলে এক্ষেত্রে আমরা যদি এই প্রবলেমটা সলভ করতে চাই তাহলে কয়েকটা স্টেপে কিন্তু প্রবলেমটা সলভ করতে হবে। সেই স্টেপগুলা কি? আমরা এখানে আগের স্লাইডে দেখে এসেছি যে এখানে আমাদের যে কোএফিশিয়েন্টগুলো রয়েছে সেটার কিন্তু ফর্মুলা এখানে দেওয়া আছে। তাহলে প্রথমেই যেটা করতে হবে, ১ নাম্বার কাজ যেটা সেটা হচ্ছে সবার প্রথমে আমাদের a0, an, bn এই কোএফিশিয়েন্টগুলোর ভ্যালু বের করতে হবে। তাহলে ১ নাম্বার কাজ, এই কোএফিশিয়েন্টগুলোর ভ্যালু আমরা বের করলাম। বের করার পরে সেই ভ্যালুগুলোকে আমি সাবস্টিটিউট করব x(t) এর এই ফোরিয়ার সিরিজ এক্সপানশন ফর্মুলাতে। সাবস্টিটিউট করার পরে আল্টিমেটলি আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সামেশন আছে, এখানে সামেশন আছে। সামেশনগুলো করার পর, সামেশনগুলো করা হয়ে গেল। সামেশন করার পর মূলত আমরা x(t) এর ফাইনাল যে ভ্যালুটা সেটা আমরা বের করতে পারি। তার মানে এটা ২টা স্টেপে কিন্তু আমাদের এই প্রবলেমটা সলভ করতে হবে। ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের এই ফোরিয়ার সিরিজ এক্সপানশনের যে কোএফিশিয়েন্ট, সেই কোএফিশিয়েন্টের ভ্যালু প্রথমে বের করতে হবে, সেই ভ্যালুটা সাবস্টিটিউট করতে হবে। সাবস্টিটিউট করার পরে সামেশন ক্যালকুলেট করে আল্টিমেটলি x(t) এর ফোরিয়ার সিরিজ এক্সপানশন ক্যালকুলেট করতে হবে। তাহলে এই ২টা স্টেপে আমরা যখনই প্রবলেম সলভ করতে যাব তখন কিন্তু প্রবলেমটা অনেক লেন্দি হয়ে যাবে। কেননা আমরা দেখতে পাচ্ছি যে এখানে a0, an, bn এই ৩টা ফর্মুলাতে ভ্যালু বসিয়ে আল্টিমেটলি এই ৩টা কোএফিশিয়েন্টের ভ্যালু বের করতে হবে সবার প্রথমে। ভ্যালু বের করার পরে তাদেরকে সাবস্টিটিউট করে দেন আমরা x(t) এর ভ্যালু ক্যালকুলেট করতে পারি। তাহলে এখান থেকে আমরা বুঝতেই পারছি যে এটা একটা লেন্দি এবং এটা একটা কমপ্লিকেটেড প্রসেস। এখন কিভাবে এটাকে আমরা ছোট করতে পারি, কিভাবে আমরা এটাকে সহজ করে ফেলতে পারি এবং আ তুলনামূলকভাবে কম সময়ে আমরা এটাকে সলভ করতে পারি। এটার একটা উপায় হচ্ছে যে আমরা ক্যালকুলেশন না করে সলভ করার একটা উপায় খুঁজতে হবে। অর্থাৎ ফিগার দেখে আইডেন্টিফাই করতে হবে আমাদের কোএফিশিয়েন্টগুলোর ভ্যালু কেমন হতে পারে। এই ফিগার দেখে আমাদের বুঝে নিতে হবে যে a0 এর ভ্যালু 0 হবে নাকি নন 0 হবে। যদি 0 হয় তাহলে তো আর ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি নন 0 হয় তাহলে আল্টিমেটলি ক্যালকুলেট করতেই হবে। ঠিক তেমনি an এবং bn এর বেলায়ও একই জিনিস প্রযোজ্য। অর্থাৎ আমাদের দেখতে হবে যে আদৌ এটার ভ্যালু 0 নাকি নন 0। তাহলে সবার প্রথমে আমরা এই ফিগার থেকে বুঝবার চেষ্টা করি যে আমাদের a0 যেটা অর্থাৎ অ্যাভারেজ অথবা ডিসি ভ্যালু সেটার ভ্যালু কেমন হয়। এখানে লেখা আছে যে x(t) is symmetric, therefore a0 এর ভ্যালু 0। এখন এই সিমেট্রিক মানে কি আসলে? সিমেট্রিক মানে হচ্ছে যখন আমরা একটা সিগন্যাল নিই তখন সেই সিগন্যালের যে ইকুইলিব্রিয়াম আছে অথবা এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে একটা অ অরিজিন বরাবর আমাদের যে টাইম এক্সিসটা আছে সেই টাইম এক্সিসের উপরে, উপরের ফেইজে পজিটিভ ফেইজে আমাদের যে এরিয়া রয়েছে আর নিচের ফেইজে আমাদের নেগেটিভ ফেইজে যে এরিয়া রয়েছে যদি ২ টা এরিয়া সমান হয়, যদি এই এরিয়া এখানে যে রেড মার্ক করা যে এরিয়াটা আমি দেখাচ্ছি, সেই উপরের এরিয়া এবং নিচে যে রেড মার্ক করা যে অংশটা, এই নিচে যে রেড মার্ক করা যে এরিয়াটা আছে, এই এরিয়ার ২ টা যদি সমান হয় তাহলে উপরের এরিয়া নিচের এরিয়াকে ক্যানসেল আউট করে দিবে। তার মানে আল্টিমেটলি আমি a0 এর ভ্যালু 0 পাবো। তাহলে সিমেট্রিক বোঝার একটাই উপায়, সেটা হচ্ছে আমাদের উপরে একটা সিগন্যাল থাকবে, নিচে একটা সিগন্যাল থাকবে। উপরের সিগন্যালের যে এরিয়া, নিচের সিগন্যালের এরিয়া সেম হতে হবে। তবেই একটা আরেকটাকে ক্যানসেল আউট করবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে a0 এর ভ্যালুটা 0। তাহলে সেটা সিমেট্রিক নাকি এসিমেট্রিক সেটা বোঝার জন্য আরও বেশ কয়েকটা উপায় আছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানেও একটা সিগন্যাল আছে। যেমন এটা যদি ১ নাম্বার, এটা যদি ২ নাম্বার, আমরা ৩ নাম্বার এভাবে যদি আইডেন্টিফাই করার চেষ্টা করি, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে উপরে আমাদের অ্যামপ্লিটিউড হচ্ছে 2 আর নিচে আমাদের অ্যামপ্লিটিউড হচ্ছে -1। তাহলে আমাদের সিমেট্রিসিটির যে ডেফিনিশনটা ছিল সেটা ছিল এরকম যে উপরে যেটুকু এরিয়া থাকবে নিচে ততটুকুই এরিয়া থাকতে হবে, তবেই একটা আরেকটাকে ক্যানসেল আউট করবে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে উপরে আছে 2 আর নিচে আছে 1, তার মানে এখানে কিন্তু একটা আরেকটাকে ক্যানসেল আউট করবে না, আমাদের কিছু অংশ কিন্তু থেকেই যাবে, নন জিরো কিছু টার্ম থেকেই যাবে। তাহলে এটা আমাদের সিমেট্রিক সিগন্যাল নয়। তারপর ২ নাম্বারে যে সিগন্যালটা আমরা দেখতে পাচ্ছি, এটা অনেকটা ফুল ওয়েভ রেকটিফায়ারের আউটপুট ওয়েভফর্ম এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই সিগন্যালের, এই ২ নাম্বার সিগন্যালের আল্টিমেটলি নিচে কোনো ফেজ নেই।
অর্থাৎ আমরা একটা এরিয়া যদি আরেকটা এরিয়াকে ক্যান্সেল আউট করতে হয় তাহলে কিন্তু আলটিমেটলি এটা একটা পিওর সাইনুসয়েডাল হতে হবে এবং পিওর সাইন সিগন্যাল হতে হবে। সাইন সিগন্যাল হতে হলে আমাদের সিগন্যালটাকে এই রকম হতে হবে, এই রকম হতে হবে, অর্থাৎ রেকটিফিকেশনের আগে আমাদের যে অবস্থা ছিল সেরকম হতে হবে। তাহলেই কেবলমাত্র আমরা বলতে পারি যে একটা এরিয়া আরেকটা এরিয়াকে ক্যান্সেল আউট করবে। কিন্তু যেহেতু এখানে তেমনটা নেই, তার মানে এখানে ক্যান্সেল আউট করবে না, অর্থাৎ এই সিগন্যালটাও সিমেট্রিক সিগন্যাল নয়। তাহলে এই সিগন্যালটা কি সিমেট্রিক সিগন্যাল? এটা আমরা একটু দেখার চেষ্টা করি যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ট্রায়াঙ্গল আছে এবং এই ট্রায়াঙ্গুলের যে ব্যাপ্তি এক্স এক্সিসে যে ব্যাপ্তি এবং ওয়াই এক্সিসে অ্যামপ্লিটিউড 2, এখানে আমরা দেখতে পাচ্ছি মাইনাস ওয়াই এক্সিসে অ্যামপ্লিটিউড হচ্ছে -2। তাহলে এখানে আমাদের একটা এরিয়া আরেকটা এরিয়াকে ক্যান্সেল আউট করে দিতে পারবে, অর্থাৎ এই এরিয়া এবং এই এরিয়া দুইটা এরিয়া সেম এবং তাদের মধ্যে সিমেট্রিসিটি আছে, অর্থাৎ এটা হচ্ছে একটা সিমেট্রিক সিগন্যাল, কেননা উপরের এরিয়া আর নিচের এরিয়া দুইটা সমান, তাহলে একটা আরেকটাকে ক্যান্সেল আউট করে দিবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে সিগন্যালটা সিমেট্রিক, অর্থাৎ এ নটের ভ্যালুটা 0। এখন এ নটের ভ্যালু আদৌ 0 কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা বোঝার জন্য প্রথমেই আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাভারেজ ভ্যালুর যে ফর্মুলা সেটা আমরা দেখে আসি। আমরা পড়েছি যে অ্যাভারেজ ভ্যালুর যে ফর্মুলা সেটা ছিল a naught equal to 1 divided by t naught ইন্টিগ্রেশন এক্স অফ টি কে টি এর সাপেক্ষে 0 থেকে টি নট, অর্থাৎ একটা ফান্ডামেন্টাল টাইম পিরিয়ডের সাপেক্ষে আমরা যদি ইন্টিগ্রেট করি তাহলে আলটিমেটলি আমি অ্যাভারেজ ভ্যালু পেয়ে যাব। এখন এখানে বক্স আকারে দেখানো হয়েছে যে এই বক্সের ভেতরে যে ইকুয়েশনটা আছে, অর্থাৎ একটা সিগন্যাল এক্স অফ টি, একটা পিরিয়ডিক সিগন্যাল এক্স অফ টিকে যদি আমরা তার টাইম পিরিয়ডের সাপেক্ষে আমরা ইন্টিগ্রেট করি তাহলে কিন্তু তার টোটাল এরিয়াটা পাওয়া যাবে, তার টোটাল এরিয়া আমরা ক্যালকুলেট করতে পারবো। আর এখানে এই টোটাল এরিয়াকে আমরা যদি টি নট, অর্থাৎ টোটাল টাইম দিয়ে ডিভাইড করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব অ্যাভারেজ ভ্যালু। তাহলে অ্যাভারেজ ভ্যালুর যে ফর্মুলা সেটা হচ্ছে টোটাল এরিয়া ডিভাইডেড বাই টোটাল টাইম। তাহলে এখান থেকে আমরা যদি এরিয়ার ক্যালকুলেশনটা করতে চাই আমাদের এই গিভেন প্রবলেমের জন্য এক্স অফ টি এর জন্য, তাহলে আমাদের এই টোটাল এরিয়ার যে ফর্মুলা সেটা হবে এরকম যে 0 থেকে টি পর্যন্ত আমাদের যেহেতু ইন্টিগ্রেট করতে হবে, তাহলে আমাদের লোয়ার লিমিট এখানে -1 আর আপার লিমিট এখানে হচ্ছে +3, কেননা এইটুকুই হচ্ছে আমাদের টি নট। এখানে যেটুকু এক্সটেন্ড আছে এই এক্সটেন্ডটাই হচ্ছে মূলত আমাদের টি নট, ফান্ডামেন্টাল টাইম পিরিয়ড টি নট। তাহলে আমরা এখানে লোয়ার লিমিট হিসেবে -1 বসালাম আর আপার লিমিট হিসেবে আমরা 3 বসালাম। এক্স অফ টিকে আমাদের ইন্টিগ্রেট করতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি -1 থেকে 1 পর্যন্ত আমাদের সিগন্যালের অ্যামপ্লিটিউড হচ্ছে 1, আবার 1 থেকে 3 পর্যন্ত আমাদের সিগন্যালের অ্যামপ্লিটিউড হচ্ছে -1। তাহলে এখানে যেহেতু আমাদের দুইটা অ্যামপ্লিটিউড লেভেল আছে সে কারণে আমরা এটাকে দুইটা ভাগে ভাগ করে দিব, ইন্টিগ্রেশনকে দুইটা ভাগে ভাগ করে দিব। একটা ভাগে -1 থেকে 1 পর্যন্ত যেখানে আমাদের অ্যামপ্লিটিউডটা 1 সেম থাকছে, আবার +1 থেকে +3 পর্যন্ত যেখানে আমাদের অ্যামপ্লিটিউডটা হচ্ছে -1 সেটা আমরা আলাদাভাবে রেখে দিলাম। তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এক্স অফ টি এর ভ্যালু সাবস্টিটিউট করব। -1 থেকে 1 পর্যন্ত এক্স অফ টি এর অ্যামপ্লিটিউড হচ্ছে +1, আবার 1 থেকে 3 পর্যন্ত এক্স অফ টি এর অ্যামপ্লিটিউড হচ্ছে -1। তাহলে এই অ্যামপ্লিটিউডটা ভ্যালুটা আমরা সাবস্টিটিউট করলাম এক্স অফ টি এর ভ্যালু। এখন আমরা অ্যাভারেজ ভ্যালু যদি ক্যালকুলেট করতে চাই যেটা হচ্ছে এ নট, তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি যে এই টোটাল এরিয়া যেটা আমরা এইমাত্র ক্যালকুলেশনটা দেখে আসলাম, এখানে আমরা টোটাল এরিয়ার ক্যালকুলেশন উপরে দেখেছি। তাহলে সেখান থেকে আসবে এই অংশটা এবং এর বাইরে এটাকে আমরা ডিভাইড করছি 1/t0 দিয়ে। তাহলে 1/t0 আমরা এভাবে রেখে দিলাম, এটার ভ্যালু আর বসালাম না। এটার ভ্যালু আলটিমেটলি 4 হবে কিন্তু আমরা 4 বসাচ্ছি না। চাইলে বসানো যায়, তাতে কোনো সমস্যা নেই। এখন এখানে আমরা দেখেছি এখানে 1 আছে, তাহলে ডিটির সাথে 1 মাল্টিপ্লাই হবে, তার মানে আমি আলটিমেটলি এখানে টি পাবো। তাহলে টি আছে এবং এখানে আপার লিমিট হচ্ছে 1, লোয়ার লিমিট হচ্ছে -1, এখানে মাইনাস আছে, এই মাইনাসটা বাইরে চলে আসবে, তাহলে এখানে আমরা একটা মাইনাস পাবো। আর ডিটিকে ইন্টিগ্রেট করলে আমরা টি পাচ্ছি,
আপার লিমিট হচ্ছে 3, লোয়ার লিমিট হচ্ছে 1। তাহলে এখানে আমরা আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট যদি করি তাহলে t এর পরিবর্তে একবার 1, t এর পরিবর্তে একবার -1 আমরা বসাবো। তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তার মানে t এর পরিবর্তে 1 বসালাম। এটা হচ্ছে ফর্মুলার মাইনাস, অর্থাৎ আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট সেই মাইনাস। আর এখানে লোয়ার লিমিট হিসেবে -1 আছে, তাহলে সেটা বসালাম। বাইরে আমাদের একটা মাইনাস আছে, t এর পরিবর্তে 3 বসালাম। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, ফর্মুলার মাইনাস, আর লোয়ার লিমিট হচ্ছে 1, সেই 1টা বসালাম। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1 মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে, তার মানে 1 + 1 2 আছে, আর এখান থেকে আমরা -2 পেয়েছি। তাহলে এখানে 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, আমাদের 0 পাবো। সেই কারণে আমাদের a0 এর ভ্যালুটা 0 চলে আসবে। এটা ছিল আমরা যখন ইন্টিগ্রেশন করে আমরা যখন অ্যাভারেজ ভ্যালুটা ক্যালকুলেট করব, তখন আমরা এভাবে ক্যালকুলেট করতে পারি। আমরা কিন্তু এরিয়া ধরেও ক্যালকুলেশনটা করতে পারি। এটা ছিল আমাদের মেথড 1। মেথড 1 যেটা হচ্ছে ইন্টিগ্রেশন করে আমরা যদি a0 এর ভ্যালু ক্যালকুলেট করি, তাহলে আমরা এভাবে ক্যালকুলেট করতে পারি। এবার আসি মেথড 2 তে। মেথড 2 তে আমরা সিম্পলি এরিয়াটা ক্যালকুলেট করব। তাহলে আমাদের এখানে আমাদের যে ফর্মুলা সেটা হচ্ছে a0 = টোটাল এরিয়া ডিভাইডেড বাই টোটাল টাইম। তাহলে 1 ডিভাইডেড বাই t0, তার মানে 1 ডিভাইডেড বাই টোটাল টাইম এটা আছে। আর টোটাল এরিয়া আমাদের এখানে -1 থেকে 3 পর্যন্ত যে সিগন্যালটা, সেটার কিন্তু দুটা অংশ, অর্থাৎ -1 থেকে +1 পর্যন্ত এখানে আমরা এইটুকু যে অংশ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা এরিয়া, তাহলে এটাকে আমরা a1 কনসিডার করতে পারি, a1। আবার 1 থেকে 3 পর্যন্ত নিচে আমাদের আরও একটা এরিয়া আছে, তাহলে এটাকে আমরা a2 কনসিডার করতে পারি, a2। তাহলে আমরা যখন টোটাল এরিয়া বলবো একটা ফান্ডামেন্টাল টাইম পিরিয়ডের সাপেক্ষে, আমরা যখন টোটাল এরিয়া বলবো অর্থাৎ 3 থেকে -1 পর্যন্ত, তখন আসলে আমাদের a1 প্লাস a2 দুটা এরিয়াকে যোগ করে দিতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল এরিয়া a1 প্লাস a2। এখন আমরা a1টা থেকে a1 ক্যালকুলেট করতে চাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে a1টা মূলত একটা রেক্টেঙ্গুলার ওয়েভ শেপের রেক্টেঙ্গুলার সিগন্যালের এরিয়া। তাহলে রেক্টেঙ্গুলার এরিয়া, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে সেখান থেকে আমাদের এখান থেকে আমাদের 1 থেকে -1 পর্যন্ত এখানে আমাদের এক্সটেন্ড হচ্ছে 2, আর উপরে আমাদের আছে 1। তাহলে উইডথ ইন্টু হাইট, দ্যাট মিনস আমরা এখানে 2 × 1 পাচ্ছি, দ্যাট মিনস 2, প্লাস এখানে যেহেতু প্লাস আছে, প্লাস আমাদের নিচের যে এরিয়া a2, এটাও একটা রেক্টেঙ্গুলার ওয়েভফর্ম। তাহলে রেক্টেঙ্গুলার পালসের এরিয়াটা আমরা বের করব 3 - 1, দ্যাট মিনস এখান থেকে আমরা 2 পাচ্ছি। 2 × হাইট হচ্ছে -1, তাহলে 2 × -1। তাহলে এখান থেকেও আলটিমেটলি 2 আর -2, দ্যাট মিনস এখানে ক্যান্সেল আউট হয়ে আমরা 0 পাবো। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 0 ডিভাইডেড বাই এনিথিং = 0। তাহলে এটা ছিল মেথড 2। তাহলে মেথড 1 এবং মেথড 2 দুটাতেই কিন্তু আমরা অ্যাভারেজ ভ্যালু a0 এর ভ্যালু আমরা পেয়েছি 0। অর্থাৎ যে সিমেট্রিসিটির যে বিষয়টা আমরা বলছিলাম, সেটা কিন্তু এখানে অনেকটা স্পষ্ট হয়ে গেছে। বিষয়টা কি আসলে? বিষয়টা সিমেট্রিসিটির বিষয়টা আমরা বলেছিলাম যে ইকুইলিব্রিয়াম অথবা আমাদের অরিজিন দিয়ে যে এক্সিসটা গেছে, টাইম এক্সিসটা গেছে, সেই টাইম এক্সিসের উপরে পজিটিভ ফেজে যে এরিয়াটা আছে, সেটা এবং নিচে আমাদের যে নেগেটিভ ফেজে যে এরিয়াটা আছে, সেটা দুটা যদি সমান হয়, তাহলে একটা এরিয়া আরেকটা এরিয়াকে ক্যান্সেল আউট করে দিবে। ক্যান্সেল আউট করে দিলে আমাদের টোটাল এরিয়াটা হয়ে যাবে 0। আর টোটাল এরিয়া যদি 0 হয়, তাহলে 0 ডিভাইডেড বাই এনিথিং = 0, তার মানে আমাদের অ্যাভারেজ ভ্যালুটাও কিন্তু তখন 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে সিমেট্রিসিটির যে বিষয়, অর্থাৎ সিগন্যালটা যদি সিমেট্রিক হয়, তাহলে a0 এর ভ্যালু কিন্তু আমাদের 0, সেটা আমরা প্রমাণ করে দেখেছি। আমাদের এখানে প্রমাণ করার উদ্দেশ্য ছিল, যেহেতু আমরা প্রথমবার করছি, তাহলে আমরা কেন শুধুমাত্র মুখের কথায় মেনে নিব? সে কারণে আমি এটা ক্যালকুলেশন করে, দুটা মেথড দিয়ে ক্যালকুলেশন করে আপনাদেরকে দেখিয়েছি। কিন্তু আপনারা যখন ম্যাথে করবেন, অঙ্কের জন্য করবেন, তখন আপনাদের আর এ ধরনের কোনো প্রবলেম করার দরকার নেই। আপনারা ফিগার দেখে আইডেন্টিফাই করার চেষ্টা করবেন যে আদৌ সিগন্যালটা সিমেট্রিক কিনা। যদি সিগন্যালটা সিমেট্রিক হয়, তাহলে সরাসরি আমি a0 এর ভ্যালু 0 বসিয়ে দিব।
এবার আসি, আমাদের আরো দুটা কোএফিসিয়েন্ট রয়ে গেছে, একটা হচ্ছে a অফ n এবং আরেকটা হচ্ছে b অফ n। এখন a অফ n যে কোএফিসিয়েন্টটা আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি a অফ n কোএফিসিয়েন্টের ইকুয়েশনের ভেতরে আমাদের cos টার্ম আছে, আর b অফ n যে কোএফিসিয়েন্ট তার ভেতরে আমাদের সাইন টার্ম আছে। তাহলে cos টার্ম যদি থাকে তাহলে আমাদের আইডেন্টিফাই করতে হবে এই যে cos টার্ম এটা কি ধরনের সিগন্যাল, সাইন টার্ম এটা কি ধরনের সিগন্যাল। তাহলে cos এবং সাইন এটাকে যদি আমি আইডেন্টিফাই করতে পারি তাহলে সেই হিসেবে আমরা বলতে পারবো সিগন্যালটা কি ইভেন নাকি অড। এখন এখানে আরও দুটো নতুন টার্ম চলে এসছে, ইভেন এবং অড। তাহলে সেটা যদি আমরা বুঝবার চেষ্টা করি তাহলে আমরা এই ফিগারটার শরণাপন্ন হতে হবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলে দেওয়া আছে, যে এখানে আমাদের এই জায়গাতে যেমন এখানে এই অংশে এটাকে যদি আমি নিচে এক্সটেন্ড করি তাহলে আমরা দেখব যে এখানে যদি 2 থাকে, প্লাস 2, আর এবং নিচেও যদি আমাদের প্লাস মাইনাস 2 থাকে, ঠিক একইভাবে এখানে প্লাস 2 এবং এখানেও মাইনাস টু এটাকে আমরা এক্সটেন্ড করলাম। তাহলে আমরা এই যে আমাদের জিরো অথবা পজিটিভ থেকে আমাদের t/2 এই যে এই অংশটা রয়েছে 0 থেকে t/2 পর্যন্ত এই যে অংশটা রয়েছে এটা, এবং আমাদের বাম পাশে নেগেটিভ দিকে 0 থেকে -t/2 পর্যন্ত এই যে অংশটা, এটা দুটা কিন্তু একটা আরেকটার সাথে সেম। শুধুমাত্র পার্থক্য হচ্ছে একটা সিগন্যাল আরেকটা সিগন্যালের রিফ্লেকশন। অর্থাৎ এই অংশটাকে আমরা যদি বলি x অফ t, এটাকে যদি আমরা বলি x অফ t, তাহলে এই অংশটাকে অর্থাৎ বাম দিকের যে অংশটা আছে সেটাকে আমরা বলবো x অফ মাইনাস t। অর্থাৎ এখানে একটা সিগন্যাল রিফ্লেকশন হয়েছে, আমরা টাইমের সাপেক্ষে সিগন্যালটাকে সিম্পলি উল্টে দিয়েছি। তাহলে টাইম এক্সিস বরাবর সিগন্যালটাকে উল্টে দিলে পজিটিভ এক্সিসের সিগন্যালটা চলে যাবে নেগেটিভ অ্যাক্সিসে, অর্থাৎ ডান দিকের সিগন্যাল চলে আসবে বাঁ দিকে, বাঁ দিকের সিগন্যাল চলে আসবে ডান দিকে। এটাই মূলত রিফ্লেকশন। তাহলে এই ধরনের সিগন্যাল যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো ইভেন সিগন্যাল। তখন আমাদের যে ফর্মুলা আছে সেটা অনুযায়ী আমরা বলতে পারি এক্স অফ টি এবং এক্স অফ মাইনাস টি এই দুটা সমান, তখন সিগন্যালটা হয়ে যায় ইভেন সিগন্যাল। এবার আমরা আরও একটা উদাহরণ দেখি। যেমন এখানে আমাদের একটা যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখানো হয়েছে, সেখানে আমরা এটাকে যদি অরিজিন চিন্তা করি, অর্থাৎ এখানে আমরা 0 চিন্তা করি, তাহলে 0 থেকে এই দিকে যেটুকু অংশ আছে সেটাকে যদি আমরা এক্স অফ টি হিসেবে বিবেচনা করি, তাহলে এই সিগন্যালটাকে আমরা যদি টাইম এক্সিসের সাপেক্ষে রিফ্লেক্ট করে দেই তাহলে এই সিগন্যালটা ডান দিকের সিগন্যাল বাঁ দিকে চলে আসবে, তাহলে এই সিগন্যালটা এদিকে চলে আসবে, সিগন্যালের রিফ্লেকশন হবে, মিরর ইমেজ তৈরি হবে। তাহলে মিরর ইমেজ তৈরি হলে এখানে যে সিগন্যালটা আমরা পাবো সেটা সিম্পলি এক্স অফ টি এর টাইম রিফ্লেকশন ভার্সন, তার মানে এক্স অফ মাইনাস টি। তার মানে এটাও একটা ইভেন সিগন্যাল। এখানে এক্স অফ টি এবং এক্স অফ মাইনাস টি দুটা সিগন্যাল আলটিমেটলি সমান। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এই যে অংশটা, অর্থাৎ ডান দিকে যে ট্রায়াঙ্গলটা রয়েছে সেটাকে যদি আমরা এক্স অফ টি দিয়ে প্রকাশ করি, তাহলে এই এক্স অফ টি এর করসপন্ডিং আমাদের রিফ্লেক্টেড ভার্সন হতো এরকম একটা সিগন্যাল। তাহলে সেটাকে আমরা বলতাম এক্স অফ মাইনাস টি, সিম্পলি রিফ্লেক্টেড সিগন্যাল। তখন কিন্তু সিগন্যালটা আমাদের ইভেন সিগন্যাল হতো। কিন্তু এখানে যে ফিগারটা দেওয়া আছে সেটা কিন্তু তা নয়। এখানে যে ফিগারটা দেওয়া আছে সেটা হচ্ছে নিচে আমাদের অরিজিনাল সিগন্যালটা কিন্তু নেগেটিভ অ্যামপ্লিটিউডে, এখানে এই হচ্ছে আমাদের অরিজিনাল সিগন্যাল। তাহলে এই সিগন্যালটা আমরা কিভাবে পাবো? আমাদের এক্স অফ মাইনাস টি অর্থাৎ রিফ্লেক্টেড যে সিগন্যালটা আছে সেটাকে যদি আমি নেগেটিভ অ্যামপ্লিটিউড দিয়ে মাল্টিপ্লাই করি, অর্থাৎ -1 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কিন্তু সেটা পজিটিভ ওয়াই এক্সিস থেকে নেগেটিভ ওয়াই এক্সিসে চলে আসবে। তাহলে এই যে এখানে ইয়েলো যে অংশটা আছে, ইয়েলো সিগন্যালটা অথবা ইয়েলো ট্রায়াঙ্গুলার ভার্সন,
সেটাকে আমরা প্রকাশ করতে পারি মাইনাস এক্স অফ মাইনাস টি দিয়ে। তাহলে এটাই মূলত অড সিগন্যালের ডেফিনেশন। তাহলে অড সিগন্যালের ক্ষেত্রে আমরা এটাকে ডিফাইন করতে পারি যেখানে এক্স অফ টি এবং মাইনাস এক্স অফ মাইনাস টি এই দুটা সিগন্যাল সমান। তাহলে এই হচ্ছে আমাদের অড সিগন্যালের ডেফিনেশন। এখন আমাদের দেখতে হবে, আমাদের এখানে দুটা টার্ম ছিল, এ অফ এন এর সাথে কস ছিল এবং বি অফ এন এর সাথে সাইন ছিল। এখন এখান থেকে আমরা কিভাবে বুঝবো যে এটা আসলে ইভেন সিগন্যাল নাকি অড সিগন্যাল? এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইভেন সিগন্যালের সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে কস থেটা, আর অড সিগন্যালের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে সাইন থেটা। তাহলে কস থেটা যেটা সেটা হচ্ছে একটা ইভেন সিগন্যাল, আর সাইন থেটা যেটা সেটা হচ্ছে একটা অড সিগন্যাল। তাহলে আমাদের প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে আইডেন্টিফাই করব যে আমাদের এখানে যে সিগন্যালটা দেওয়া আছে সেটা আদৌ ইভেন সিগন্যাল নাকি অড সিগন্যাল। তাহলে আমরা দেখি এখানে, তার আগে আমরা এটাকে ক্লিয়ার করে দিই। আমরা এখানে দেখি জিরোর ডান পাশে যে সিগন্যালটা আছে অর্থাৎ এই অংশটাতে আমরা যদি হাফ অফ দ্য সিগন্যাল নিই, হাফ অফ দ্য পালস ইন্টারভ্যাল নিই, তাহলে জিরোর এই পাশে যে অংশ, জিরোর বাঁ পাশে অর্থাৎ নেগেটিভ দিকে কিন্তু একই রকম সিগন্যালের শেপ অথবা প্যাটার্ন সেম, তাহলে এটা কি? এই অংশটাকে আমরা যদি এক্স অফ টি বলি, এক্স অফ টি কনসিডার করি, তাহলে আমাদের বাঁ পাশে যে সিগন্যালটা আছে সেটা হবে এক্স অফ মাইনাস টি। তাহলে এখান থেকে আমরা খুব ইজিলি বুঝে যাচ্ছি যে মূলত সিগন্যালটা একটা ইভেন সিগন্যাল। তাহলে ইভেন সিগন্যালের ক্ষেত্রে কি হবে? ইভেন সিগন্যাল হচ্ছে কস থেটা। তাহলে কস থেটা কোথায় আছে? এ অফ এন এ আছে নাকি বি অফ এন এ আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কস থেটাটা রয়েছে আসলে এ অফ এন এর সাথে। তাহলে আমাদের সিগন্যালটা একটা ইভেন সিগন্যাল, আর কস থেটা নিজেও একটা ইভেন সিগন্যাল। তার মানে এই কস থেটাটা এটা আমাদের ইভেন সিগন্যালে রয়েছে। তার মানে এ অফ এন এর ভ্যালু জিরো হতে পারে না, এ অফ এন এর ভ্যালু হচ্ছে নন জিরো। এবার আসি বি অফ এন এ। বি অফ এন এ কি আছে? সাইন থেটা আছে। সাইন থেটা কি ধরনের সিগন্যাল? সাইন থেটা হচ্ছে একটা অড সিগন্যাল। তাহলে ইভেন সিগন্যালে কি অড কম্পোনেন্ট থাকতে পারে, অড সিগন্যাল থাকতে পারে? না, থাকতে পারে না। তার মানে যেহেতু আমাদের সিগন্যাল একটা ইভেন সিগন্যাল, আর বি অফ এন এখানে আমাদের সাইন টার্ম আছে, যেহেতু সাইন হচ্ছে একটা অড সিগন্যাল আর ইভেন সিগন্যালে অড কম্পোনেন্ট থাকতে পারে না, তার মানে বি অফ এন এর ভ্যালু জিরো। তাহলে আমাদের ফার্স্ট যে কাজটা সেটা হচ্ছে এ নট এর ভ্যালু, এ অফ এন, বি অফ এন এর ভ্যালুটা বের করা। তাহলে আমরা কি করব? ফিগার দেখে প্রথমেই বলে দিব সিগন্যালটার ভ্যালু কেমন। যেমন আমরা এই ফিগার দেখে বলেছি যে সিগন্যালটা হচ্ছে একটা সিমেট্রিক সিগন্যাল, কেননা এটার উপরে যে এরিয়া আছে নিচে সেম এরিয়া আছে, একটা এরিয়া আরেকটা এরিয়াকে ক্যান্সেল আউট করে দিবে, অর্থাৎ সিগন্যালটা সিমেট্রিক, এ অফ এন এর ভ্যালু জিরো। তাহলে এখানে আমরা এ অফ এন এর ভ্যালু জিরো বসিয়ে দিলাম। এটা কিন্তু আমরা ফিগার দেখে আইডেন্টিফাই করেছি। তারপরে আসে এ অফ এন। যেহেতু আমাদের সিগন্যালটা একটা ইভেন সিগন্যাল, তাহলে ইভেন সিগন্যালে কস টার্ম আছে বলে এ অফ এন এর ভ্যালু নন জিরো হবে। তাহলে এটার ভ্যালু আমাদের ক্যালকুলেট করতে হবে। এবার আসি বি অফ এন। বি অফ এনে যেহেতু সাইন টার্ম আছে, তাহলে ইভেন সিগন্যালে সাইন টার্ম থাকতে পারে না, অর্থাৎ বি অফ এন এর ভ্যালু জিরো। তাহলে এখানে এ নট আর বি এন এর ভ্যালু কিন্তু আমরা ক্যালকুলেট করিনি, আমরা ফিগার দেখে এটার ভ্যালু সরাসরি জিরো বসিয়ে দিয়েছি। তাহলে এখানে কি হলো? আমাদের কিছু সময় বেঁচে গেল এবং আমাদের ক্যালকুলেশনটা ইজিয়ার হয়ে গেল। আমাদের শুধু যেটা করতে হবে, এ অফ এন এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে, করে আমাদের সেকেন্ড স্টেপ হিসেবে এ অফ এন এর ভ্যালু ক্যালকুলেট করে এখানে সাবস্টিটিউট করব, করে এক্স অফ টি এর জন্য ভ্যালু বের করব, অর্থাৎ এই যে সামেশনটা বসিয়ে এক্স অফ টি এর এক্সপানশনটা, ফোরিয়ার সিরিজ এক্সপানশনটা আমরা ক্যালকুলেট করব। তাহলে এই হচ্ছে আমাদের কাজ। তাহলে এখান থেকে আমরা বের করে দিলাম যে যেহেতু সিগন্যালটা একটা ইভেন সিগন্যাল, তার মানে বি অফ এন এর ভ্যালু জিরো এবং এ অফ এন এর ভ্যালু নন জিরো, এ অফ এন এর ভ্যালু নন জিরো, তার মানে এ অফ এন এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। তাহলে আমাদের যে ফর্মুলা আছে সেই ফর্মুলাতে আমি এ অফ এন এর ভ্যালু জিরো বসালাম, বি অফ এন এর ভ্যালু জিরো বসালাম। তাহলে যদি জিরো বসাই তাহলে এ অফ এন এর ভ্যালু জিরো বসিয়ে দিলাম, তাহলে এই টার্মটা আর ক্যালকুলেট করা লাগবে না। বি অফ এন এর ভ্যালু, এখানে যদি বি অফ এন এর ভ্যালু জিরো বসাই তাহলে আলটিমেটলি পুরো টার্মটাই জিরো হয়ে যাবে, কেননা জিরোর সাথে যে টার্ম থাকে পুরো টার্মটাই আলটিমেটলি মাল্টিপ্লাই করলে জিরো হয়ে যাবে।
তাহলে ৩টা টার্মের মধ্যে ২টো টার্ম ক্যানসেল হয়ে গেল, শুধুমাত্র একটা টার্ম থেকে গেল কস টার্ম যেটা, সেটাই কেবলমাত্র আমাদের ক্যালকুলেট করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের ফর্মুলা এক্স অফ টি এর ফুরিয়ার সিরিজ এক্সপানশন, এবং এটা হচ্ছে আমাদের এ অফ এন এর ফর্মুলা। তাহলে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এ অফ এন এর ভ্যালু বের করব। তাহলে এখানে আমাদের দেখার বিষয় হচ্ছে এখানে টি নট আছে, তাহলে আমরা ইতিমধ্যে বলেছি টি নটের ভ্যালু +3 থেকে -1 পর্যন্ত। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে 3 থেকে -1, তাহলে এটাকে আমি টি নটের ভ্যালু ক্যালকুলেট করতে পারি 3 থেকে মাইনাস হয়ে -1 পর্যন্ত। দ্যাট মিন্স এখানে আমরা টি নটের ভ্যালু পাচ্ছি 4। তাহলে এটাই হচ্ছে মূলত আমাদের টি নট অথবা ফান্ডামেন্টাল টাইম পিরিয়ডের ভ্যালু। তাহলে টি নটের ভ্যালু আমরা বের করলাম, যেটা হচ্ছে -1 থেকে 3 পর্যন্ত এই টাইমের মধ্যে। এবার আমরা ওমেগা নটের, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ওমেগা নট রয়েছে, তাহলে ওমেগা নটের ভ্যালু আমরা বের করব। ওমেগা নটের ইকুয়েশন হচ্ছে টুয়াইস পাই ডিভাইডেড বাই টি নট। তাহলে টি নটের ভ্যালু 4 বসালাম, তাহলে এখানে আমরা এটা ক্যান্সেল হয়ে যাবে, আমরা এখানে 2 পাবো, দ্যাট মিন্স পাই বাই 2। ওমেগা নটের ভ্যালু পাই বাই 2, পাই যেহেতু আছে দ্যাট মিন্স রেডিয়ান পার সেকেন্ড হবে ওমেগা নটের ভ্যালু। এখন আমরা এ অফ এন এর যে ইকুয়েশন, সেখানে আমরা টি নট এবং ওমেগার ভ্যালু আমরা যেটা বের করলাম সেটা আমরা সাবস্টিটিউট করে দিব। তাহলে এখানে আমরা কি করব, এই হচ্ছে এ অফ এন এর ফর্মুলা। এখানে আমরা টি নটের ভ্যালু 4 বসালাম, ওমেগা নটের ভ্যালু পাই বাই 2 সেটা আমরা বসালাম, পাই বাই 2 বসালাম, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এন আছে, এনটা ওমেগার সাথে উপরে চলে আসছে, ওমেগার সাথে উপরে চলে এসছে, এবং আমাদের এখানে যে আমাদের ইন্টিগ্রেশনের যে লিমিট, সেখানে লোয়ার লিমিট হচ্ছে আমাদের -1 আর আপার লিমিট টি নট হচ্ছে 3। তাহলে এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন। এখন আমরা এই -1 থেকে 3 পর্যন্ত আমাদের কিন্তু অ্যামপ্লিটিউড সেম নয়। আমরা দেখেছিলাম যে -1 থেকে 1 পর্যন্ত সিগন্যালের অ্যামপ্লিটিউড হচ্ছে +1, আবার 1 থেকে 3 পর্যন্ত সিগন্যালের অ্যামপ্লিটিউড হচ্ছে -1। তাহলে সেই হিসেবে আমরা এই ইন্টিগ্রেশনের রেঞ্জটাকে আমরা দুটা ভাগে ভাগ করব, -1 থেকে 1 আবার 1 থেকে 3 পর্যন্ত। তাহলে সেক্ষেত্রে -1 থেকে 1 পর্যন্ত এক্স অফ টি এর অ্যামপ্লিটিউড হচ্ছে 1, এটা আমরা ভ্যালু বসালাম, সাবস্টিটিউট করলাম। আর এখানে আছে cos n পাই ডিভাইডেড বাই 2, সেটাও আমরা বসালাম, টি ডিটি এটা রয়ে গেছে। এখানে আমরা সিম্পলি ইন্টিগ্রেশনের রেঞ্জটা চেঞ্জ করে দিয়েছি, আপার লিমিট 3, লোয়ার লিমিট 1, এবং এই রেঞ্জে অর্থাৎ 1 থেকে 3 পর্যন্ত এক্স অফ টি এর আমাদের অ্যামপ্লিটিউড হচ্ছে -1, এবং cos n পাই ডিভাইডেড বাই 2 এটা তো আছেই। তাহলে এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা ক্যালকুলেশন করছি, cos এর সাথে 1 মাল্টিপ্লাই করলাম, যা ছিল তাই থাকলো। এখানে cos এর সাথে -1, তাহলে এখানে মাইনাস যেহেতু আছে মাইনাসটা সামনে চলে আসবে, প্লাসের সাথে মাল্টিপ্লাই হয়ে আলটিমেটলি আমরা মাইনাস পেলাম। এখন আমাদের কাজ যেটা সেটা হচ্ছে এখানে আমরা কিন্তু ইন্টিগ্রেট করছি টি এর সাপেক্ষে, টি এর সাপেক্ষে, এবং এখানে ইন্টিগ্রেশনের যে লিমিটগুলো আছে এই সমস্ত লিমিট কিন্তু আলটিমেটলি ইন্ডিপেন্ডেন্ট টাইম ভ্যারিয়েবল স্মল টি এর লিমিট। তাহলে এখানে প্রশ্ন আসে এই যে টি যেটা, সেই টিটা কিন্তু আমাদের -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত, এই যে আমাদের ইন্ডিপেন্ডেন্ট টাইম ভ্যালু, সেই টাইমটা কিন্তু -ইনফিনিটি যে ডট ডট আছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত আমাদের এক্সটেন্ডেড, +ইনফিনিটি পর্যন্ত এক্সটেন্ডেড। কিন্তু আমরা এখানে কনসিডার করেছি -1 থেকে +3 পর্যন্ত শুধুমাত্র একটা টাইম পিরিয়ড। তাহলে যেহেতু খুব ছোট্ট একটা টাইম পিরিয়ড কনসিডার করেছি, এবং এখানে ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কজের সাথে যেটুকু অংশ থাকে সেটাকেই আমরা বলি থেটা। তাহলে এই থেটার এই অংশটাকে পুরাটাকে আমরা থেটা হিসেবে বিবেচনা করতে পারি, থেটা দিয়ে রিপ্লেস করে দিতে পারি। তাহলে এটার পরিবর্তে আমরা লিখব থেটা। তাহলে এখানে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে এই অংশটা এটাকে আমরা থেটা কনসিডার করলাম। তাহলে আমরা ধরি n পাই ডিভাইডেড বাই 2 ইন্টু টি ইকুয়াল টু থেটা। তাহলে আমাদের এখানে যেহেতু আমরা এতক্ষণ টি এর সাপেক্ষে ইন্টিগ্রেট করে এসেছিলাম, তাহলে এখন এখানে এটা চলে আসছে cos থেটা। তাহলে এই টিটাও কিন্তু রাখা যাবে না, কেননা আমাদের এখন ইন্টিগ্রেশন টি এর সাপেক্ষে না করে আমরা থেটার সাপেক্ষে ইন্টিগ্রেট করব।
তাহলে আমাদের এখানে যেরকম ডিটি আছে, যেহেতু আমরা টিকে রিপ্লেস করছি থেটা দিয়ে, সুতরাং ডিটির পরিবর্তে আমাদের ডি থেটা নিয়ে আসতে হবে। তাহলে ডিটির পরিবর্তে ডি থেটা আনার জন্য যেটা করতে হবে, উভয় পক্ষে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এই পাশে আমাদের ডিটি চলে আসবে আর এই পাশে চলে আসবে ডি থেটা। তাহলে এখান থেকে আমি ডিটির করসপন্ডিং ডি থেটার ভ্যালু নিয়ে আসলাম। তাহলে এখানে আমরা ডিটি আছে, আর এখানে এই যে ভ্যালুটা, এটা এই পাশে চলে আসবে, এটা এই পাশে চলে আসবে, উল্টে যাবে। তাহলে উল্টে গেলে এন পাইটা চলে আসবে নিচে আর টুটা চলে আসবে উপরে। তাহলে ডিটির ভ্যালু আমরা পেলাম ডি থেটার সাপেক্ষে। এখন আমাদের এখানে যে এন পাই ডিভাইডেড বাই টু ইন্টু টি ছিল, সেটা থেটা আকারে চলে এসছে, এবং ডিটি যেটা সেটাও কিন্তু থেটা থেটা আকারে চলে এসছে, কারণ ডিটি ইকুয়াল টু টু ডিভাইডেড বাই এন পাই, এখানে ডি থেটা আছে, স্মল টি কোনো টার্ম কিন্তু এখানে থেকে যাচ্ছে না। তাহলে আমরা এই দুটাকে রিপ্লেস করেছি থেটা দিয়ে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে লিমিটটা আছে -1 থেকে 1, +1 থেকে 3, এই লিমিটটা কিন্তু আমাদের স্মল টি এর লিমিট, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট টাইম ভ্যারিয়েবলের লিমিট। কেননা আমরা দেখেছি যে আমাদের এখানে এই -1, +1, 1 থেকে 3, এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট টাইম ভ্যারিয়েবল টি এর লিমিট। তাহলে এটাকেও, এই লিমিটগুলোকেও থেটা দিয়ে রিপ্লেস করতে হবে। তাহলে সেটার জন্য আমরা কি করব? সেটার জন্য আমরা এখানে আমাদের যে ইকুয়েশনটা আছে, এই যে এখানে থেটার যে ভ্যালুটা আমরা ধরেছি, সেই ভ্যালুতেই আমরা যদি টি এর ভ্যালু বসাই, টি এর যে লিমিট -1, 1, 1, 3, এই ভ্যালুগুলো যদি আমরা বসাই, তাহলেই কিন্তু থেটার ভ্যালু চলে আসবে। তাহলে সবার প্রথমে আমরা লোয়ার লিমিট দেখছি, যে লোয়ার লিমিট হচ্ছে -1। তাহলে টি এর পরিবর্তে আমরা -1 বসালাম। তাহলে টি এর পরিবর্তে -1 যদি আমরা এই ফর্মুলাতে বসাই, তাহলে আমরা পাচ্ছি n পাই ডিভাইডেড বাই 2 ইন্টু টি এর পরিবর্তে -1, দ্যাট মিন্স -n পাই ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে থেটার ভ্যালু যখন টি এর ভ্যালু হচ্ছে -1। এবার আমাদের আপার লিমিট হচ্ছে +1, তাহলে এখানে আমরা +1 বসাই। +1 বসালে থেটার ভ্যালু আসে কত? এখানে +1 বসালে n পাই ডিভাইডেড বাই 2, আর টি এর পরিবর্তে 1 ইন্টু 1। তাহলে এখানে টি এর থেটার ভ্যালু হচ্ছে n পাই ডিভাইডেড বাই 2 যখন টি এর ভ্যালু 1। তাহলে এখানে আমাদের লোয়ার লিমিট 1 এর জন্য কিন্তু অলরেডি আমরা করসপন্ডিং থেটার ভ্যালু বের করেছি, আর আপার লিমিট হচ্ছে 3। তার মানে টি এর পরিবর্তে আমরা শুধু 3 বসাবো। তাহলে টি এর পরিবর্তে আমরা 3 বসালাম। এখানে টি এর পরিবর্তে 3 বসালে n পাই ডিভাইডেড বাই 2 ইন্টু 3, এটা হচ্ছে থেটার ভ্যালু। তাহলে এখানে আমরা থেটার ভ্যালু চলে আসলো। তাহলে আমাদের সকল ভ্যালুকে কিন্তু আমরা এখন থেটার সাপেক্ষে প্রকাশ করতে পেরেছি। এখন শুধুমাত্র আমরা এই ইকুয়েশনে আমরা ভ্যালু সাবস্টিটিউট করব। তাহলে এই ছিল আমাদের ফর্মুলা a অফ n ইকুয়াল টু হাফ কনস্ট্যান্ট যা ছিল তাই আছে। আমাদের ইন্টিগ্রেশনে আপার লিমিট হচ্ছে 1টা ছিল হচ্ছে স্মল টি এর লিমিট, এটার পরিবর্তে আমরা থেটার লিমিট বসাচ্ছি। 1 এর পরিবর্তে আমাদের থেটার লিমিট হচ্ছে n পাই ডিভাইডেড বাই 2। তাহলে এই ভ্যালুটা আমরা রিপ্লেস করে দিলাম এখানে n পাই ডিভাইডেড বাই 2। আর টি এর ভ্যালু আমাদের লোয়ার লিমিট ছিল -1, তাহলে থেটার টি এর ভ্যালু যখন -1, তখন থেটার ভ্যালু হচ্ছে -n পাই ডিভাইডেড বাই 2। সেটাও আমি এখানে বসালাম -n পাই ডিভাইডেড বাই 2। আমাদের লিমিট বসানো হয়েছে। এখন আমরা cos n পাই ডিভাইডেড বাই 2 ইন্টু টি, এটাকে আমরা থেটা ধরেছিলাম, তাহলে এটার পরিবর্তে আমরা থেটা লিখবো, দ্যাট মিন্স cos থেটা। আর এখানে যে ডিটি ছিল, সেই ডিটিকে আমরা কিন্তু থেটার সাপেক্ষে প্রকাশ করেছি। তাহলে ডিটির পরিবর্তে আমরা 2 ডিভাইডেড বাই n পাই ইন্টু ডি থেটা লিখবো, যে এখানে 2 ডিভাইডেড বাই n পাই ইন্টু ডি থেটা দেওয়া আছে। আমাদের বাইরে একটা মাইনাস ছিল, সেটা থেকে গেল। আমাদের লোয়ার লিমিট হচ্ছে 1 এর জন্য আমরা জানি যে থেটার ভ্যালু হচ্ছে n পাই ডিভাইডেড বাই 2, সেটা বসালাম। আর যখন আপার লিমিট হচ্ছে 3, তখন 3 এর জন্য থেটার ভ্যালু হচ্ছে 3n পাই ডিভাইডেড বাই 2, সেটাও আমরা এখানে বসালাম। তাহলে আলটিমেটলি আমরা এখানে সকল লিমিট বসিয়েছি এবং এটা যা ছিল তাই আছে। এখানে এটার পরিবর্তে আমরা থেটা বসিয়েছি, ডিটির পরিবর্তে আমরা ডি থেটা বসিয়েছি, এখানে যা ছিল তাই আছে। এখন আমরা ইন্টিগ্রেশনটা শুরু করব, কিন্তু ইন্টিগ্রেশন শুরু করার আগে আমাদের দেখতে হবে এখন আমাদের কার সাপেক্ষে ইন্টিগ্রেট করব, ভ্যারিয়েবল কোনটা।
তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি থেটার সাপেক্ষে আমাদের ইন্টিগ্রেট করতে হবে, কেননা এখানে কস থেটা আছে, ডি থেটা আছে, কেননা থেটার সাপেক্ষে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে ভ্যারিয়েবল কোথায় আছে? কেবলমাত্র কস থেটার সাথে, কেবলমাত্র কস থেটার সাথে। কিন্তু যে সকল টার্মে থেটা নেই সেগুলো হচ্ছে কনস্ট্যান্ট টার্ম। তাহলে ইন্টিগ্রেশন শুরু করার আগেই আমাদের কনস্ট্যান্ট টার্মগুলোকে বাইরে নিয়ে আসতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ইন্টিগ্রেশনে 2/n পাই আছে, এখানেও আমাদের 2/n পাই আছে। তাহলে 2/n পাইকে আমরা ইন্টিগ্রেশনের শুরুতেই বাইরে নিয়ে আসব। তাহলে এটা কমন নিয়ে আসলাম 2/n পাই। আমরা জানি যে কস থেটার ইন্টিগ্রেশন হচ্ছে সাইন থেটা, কস থেটার ইন্টিগ্রেশন হচ্ছে সাইন থেটা, বসালাম। এখন থেটার পরিবর্তে আমরা আপার লিমিট n π/2 বসাবো, থেটার পরিবর্তে আমরা লোয়ার লিমিট -nπ/2 বসাবো। তাহলে সেটা যদি বসাই তাহলে আমরা আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট পাচ্ছি সাইন nπ/2, ফর্মুলার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, সেই হিসেবে ফর্মুলার মাইনাস বসাচ্ছি, এবং সাইন থেটার পরিবর্তে -nπ/2, যে এখানে -nπ/2 বসিয়েছি আমরা। এই হচ্ছে আমাদের ফর্মুলা। আমাদের বাইরে একটা মাইনাস আছে, তাহলে এখানে আমরা একটা ব্রেকেট দিয়ে দিতে পারি, ব্রেকেট দিয়ে দিই। তাহলে ব্রেকেট দেওয়ার পরে ব্রেকেটের ভেতরে আমাদের সাইন থেটা আছে, তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে থেটার পরিবর্তে 3nπ/2 একবার বসাবো, আর ফর্মুলার মাইনাস বসবে, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে এখানে একটা মাইনাস চলে আসবে, এখানে একটা মাইনাস চলে আসবে, সাইন থেটার পরিবর্তে nπ/2 এখানে বসালাম nπ/2। তাহলে বাইরে একটা মাইনাস আছে, তাহলে এই মাইনাসটা মাল্টিপ্লাই হবে, এই মাইনাসটা এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে ব্রেকেটটা তুলে দিলে আলটিমেটলি আমরা এই জিনিসটাই পাবো। এখন এখানে a অফ n এর টোটাল আমাদের ইকুয়েশন চলে এসছে। এই a অফ n এর এই ইকুয়েশন থেকেই মূলত আমাদের ভ্যালু কিন্তু বের করতে হবে, ক্যালকুলেট করতে হবে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো n আছে। আমরা বলেছিলাম যে nটা হচ্ছে একটা পজিটিভ ইন্টিজার নাম্বার, যেখানে n এর ভ্যালু ইভেন হতে পারে অথবা অড হতে পারে। তাহলে আমাদের এখানে কাজ হচ্ছে n এর ভ্যালু একবার 1, 2, একবার 1, 3, 5, 7 এভাবে অড ভ্যালুগুলো কনসিডার করা, আরেকবার 2, 4, 6, 8 এভাবে ইভেন ভ্যালু হিসেবে কনসিডার করা, করে a অফ n এর ভ্যালুটা বের করা। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যে ইকুয়েশনটা আছে সেখানে আমাদের সাইন মাইনাস থেটা একটা টার্ম আছে, আবার এখানে একটা হায়ার অর্ডার টার্ম আছে 3। আমরা দেখি এখানে সকল টার্ম কিন্তু লোয়ার অর্ডারে, অর্থাৎ সাইন nπ/2, সাইন -nπ/2, সাইন nπ/2, কিন্তু এখানে একমাত্র টার্ম যেটা হচ্ছে হায়ার অর্ডার। তাহলে এটাকে আমাদের কি করতে হবে? এটাকে ছোট করে নিয়ে আসতে হবে, এই টার্মটাকে, হায়ার অর্ডার টার্মটাকে বাদ দিতে হবে, দিয়ে ছোট করে নিয়ে আসতে হবে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি সাইন মাইনাস থেটা আছে, তাহলে সাইন মাইনাস থেটাকে আমরা যেভাবে প্রকাশ করতে পারি প্লাস টার্ম হিসেবে কিংবা মাইনাস টার্ম হিসেবে, সেভাবে আমরা প্রকাশ করব। তাহলে এখানে আমাদের যে কাজটা হবে সেই কাজটা হচ্ছে এই a অফ n এর ক্যালকুলেশনের আগে, ইভেন এবং অড কম্পোনেন্ট হিসেবে ক্যালকুলেশনের আগে সবার প্রথমে এখানে যে সাইন মাইনাস থেটা আছে এবং এখানে যে হায়ার অর্ডার টার্ম আছে এটাকে সবার প্রথমে ক্যালকুলেট করে নিয়ে আসতে হবে। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার কাজ, এটা হচ্ছে 2 নাম্বার কাজ। তাহলে 1 নাম্বার কাজটা সবার প্রথমে আমরা নিয়ে আসি, সাইন -nπ/2 এটাকে আমরা প্রকাশ করতে পারি সাইন 0 -nπ/2 হিসেবে। এখন আমরা দেখব যে আমাদের যে কোয়ার্ড ক্যালকুলেশন আছে সেই কোয়ার্ড ক্যালকুলেশনে এটা কোন কোয়ার্ডে পড়ে এবং এটার ভ্যালু কেমন হয়। তাহলে এটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে এখানে আমরা পড়েছি এই কোয়ার্ডের ভাগটা আমরা জানি 0 থেকে 90 পর্যন্ত, 90 ডিগ্রি পর্যন্ত এটা হচ্ছে ফার্স্ট কোয়ার্ড, 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত এটা হচ্ছে সেকেন্ড কোয়ার্ড, আবার 180 ডিগ্রি থেকে 270 ডিগ্রি পর্যন্ত এটা হচ্ছে থার্ড কোয়ার্ড, 270 থেকে আবার 0 ডিগ্রি কিংবা 360 ডিগ্রি, মূলত একই পয়েন্ট, 360 ডিগ্রি এটা হচ্ছে আমাদের ফোর্থ কোয়ার্ড। তাহলে এই যে কোয়ার্ডে ভাগ করলাম, এখানে আমাদের যে ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলো আছে সেটার কোনটার ভ্যালু পজিটিভ হবে, কোনটার ভ্যালু নেগেটিভ হবে, সেটা আমরা যদি ক্যালকুলেট করতে চাই তাহলে সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ফর্মুলাটা আমরা জানি সবাই, এই নিয়মটা, অল সিলভার টি কাপস, অল দিয়ে বোঝা যাচ্ছে যে অল আর পজিটিভ, অল ট্রিগোনোমেট্রিক ভ্যালুস আর পজিটিভ, সাইন কস ট্যান, সকল ফার্স্ট কোয়ার্ডে সকল ট্রিগোনোমেট্রিক যে ভ্যালু অর্থাৎ
সাইন কস টেন, সেগুলো সকল ভ্যালু আমাদের পজিটিভ হবে। সিলভার দিয়ে বোঝাচ্ছে আসলে সাইন, তার মানে সেকেন্ড কোয়ার্ডে আমাদের সাইনের ভ্যালু পজিটিভ হবে। থার্ড যেটা টি আছে, টি দিয়ে 10 বোঝাচ্ছে, অর্থাৎ আমাদের থার্ড কোয়ার্ডে 10 থেটার ভ্যালুটা পজিটিভ হবে। আর ফোর্থ কোয়ার্ড কাপ দিয়ে বোঝাচ্ছে যে কস, তার মানে কজের ভ্যালু পজিটিভ হবে। তার মানে এটা হচ্ছে ফার্স্ট কোয়ার্ড, সেকেন্ড কোয়ার্ড, থার্ড কোয়ার্ড, ফোর্থ কোয়ার্ড। এই ফর্মুলা দেখে আমরা খুব সহজে বুঝতে পারি আসলে যে কোন কোয়ার্ডে কার ভ্যালু পজিটিভ, কার ভ্যালু নেগেটিভ হবে। এবার আমরা আমাদের প্রবলেমে ফিরে যাই। আমাদের এখানে দেওয়া আছে যে সাইন 0 ডিগ্রি মাইনাস এন পাই ডিভাইডেড বাই 2। তাহলে জিরোর কম, তাহলে জিরোর কম হলে কি হবে? এই হচ্ছে আমাদের 0 ডিগ্রি, তার থেকে কমে গেলে আমাদের নিচের কোয়ার্ডে নেমে আসবে, অর্থাৎ ফোর্থ কোয়ার্ডে চলে আসবে। তাহলে ফোর্থ কোয়ার্ডে আমরা জানি যে কস থেটার ভ্যালু পজিটিভ, তার মানে সাইন থেটার ভ্যালু কি? নেগেটিভ। তাহলে এখানে আমরা পাচ্ছি সাইন 0 ডিগ্রি মাইনাস এন পাই বাই 2 এর ভ্যালু মাইনাস সাইন থেটা। এখানে যেহেতু থেটার ভ্যালু নেগেটিভ, অর্থাৎ মাইনাস সাইন থেটা চলে আসবে। তাহলে এখানে আমরা পেলাম মাইনাস সাইন এন পাই বাই 2। তাহলে এটা ছিল আমাদের ফার্স্ট কাজ। আমরা সাইন মাইনাস থেটাকে আমরা প্রকাশ করলাম মাইনাস সাইন থেটা দিয়ে। সাইন মাইনাস থেটা ইকুয়াল টু মাইনাস সাইন থেটা, এটা আমরা এখান থেকে বের করলাম। আচ্ছা, এবার আমরা আমাদের সেকেন্ড কাজটা করব। এখানে যে হায়ার অর্ডার টার্মটা আছে, এই হায়ার অর্ডার টার্মটাকে আমাদের বাদ দিতে হবে। তাহলে এটাকে আমরা দেখি, এই যে সাইন 3 n পাই ডিভাইডেড বাই 2 যেটা আছে, সেটাকে আমরা কিন্তু এভাবে লিখতে পারি যে সাইন n পাই প্লাস n পাই ডিভাইডেড বাই 2। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা আলটিমেটলি 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, দ্যাট মিনস 2n পাই প্লাস n পাই, দ্যাট মিনস 3n পাই ডিভাইডেড বাই 2 চলে আসে। এখন আমাদের কাজ হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে n আছে, এখানে n আছে। তাহলে হায়ার অর্ডার বাদ দিতে হলে এখানে আমাদের দেখতে হবে যে এখানে যে nটা আছে, সেই nটা কিন্তু ইভেনও হতে পারে, অডও হতে পারে। তাহলে এটা ইভেন না অড সেটা কিন্তু আমাদের ক্যালকুলেট করে আসতে হবে, এবং ইভেন এবং অডের জন্য সাইন এন পাই প্লাস এন পাই বাই 2 এর ভ্যালু কী আসে সেটাও আমাদের ক্যালকুলেট করতে হবে। তাহলে এখানে এন এর ভ্যালু ইভেন না অড সেটার উপর ভিত্তি করে আমরা দুটা কেস কনসিডার করব, কেস 1 এবং কেস 2। তাহলে কেস 1 এবং কেস 2 হিসেবে কনসিডার করলে সবার প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে এন এর ভ্যালু যখন ইভেন, এন এর ভ্যালু যখন ইভেন, অর্থাৎ আমরা যদি n এর ভ্যালু একটা ইভেন ভ্যালু ধরি, যেমন n এর ভ্যালু 2 ধরলাম, তাহলে এখানে আমরা n এর পরিবর্তে 2 বসাচ্ছি। তাহলে n এর পরিবর্তে 2 বসালে টুয়াইস পাই, আর এটা তো থেটা টার্ম, এটা আলাদাভাবে কোনো n এর ভ্যালু বসানোর প্রয়োজন নাই, কিংবা বসালেও বসাতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে টুয়াইস পাই প্লাস থেটা। আমাদের দেখতে হবে যে এই 2, 4, 6 কিংবা 1, 3, 5 বসানোর উদ্দেশ্য হচ্ছে যে আমরা দেখতে যাচ্ছি এটা কোন কোয়ার্ডে বসছে, সেটাই আমরা দেখতে চাচ্ছি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাইন টুয়াইস পাই প্লাস থেটা আছে। তাহলে এখানে দেখি কোয়ার্ডে কোন কোয়ার্ডে পড়ে। সাইন টুয়াইস পাই মানে কিন্তু 360 ডিগ্রি, পাইয়ের ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি, আর টুয়াইস পাই হচ্ছে 360 ডিগ্রি। তাহলে 360 প্লাস, তাহলে প্লাস হলে আমাদের এই কোয়ার্ডে ফার্স্ট কোয়ার্ডে চলে আসবে। তাহলে ফার্স্ট কোয়ার্ডে সকল ভ্যালু পজিটিভ, তার মানে সাইনের ভ্যালু পজিটিভ। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে সাইন টুয়াইস পাই প্লাস থেটা ইকুয়াল টু সাইন থেটা, ইকুয়াল টু সাইন থেটা, যেখানে থেটার ভ্যালু হচ্ছে এন পাই ডিভাইডেড বাই 2। এবার আমরা কেস 2তে চলে আসবো, যেখানে আমাদের এন এর ভ্যালু হচ্ছে অড। তাহলে এন এর ভ্যালু অড হলে আমরা এখানে এন এর ভ্যালু 1 কনসিডার করতে পারি। তাহলে এন এর ভ্যালু 1 কনসিডার করলে এখানে আমাদের 1 আছে, এবং এখানে আমাদের এন পাই ডিভাইডেড বাই 2 যেটা হচ্ছে আমাদের থেটা। তাহলে সেটা আমরা যদি কোয়ার্ডে দেখি যে এটা কোন কোয়ার্ডে আসে, সাইন পাই প্লাস থেটা। তাহলে পাই হচ্ছে 180 ডিগ্রি, পাই এটা হচ্ছে পাই, এটা হচ্ছে টুয়াইস পাই, পাই এটা হচ্ছে টুয়াইস পাই। তাহলে সাইন পাই প্লাস, যেহেতু প্লাস আছে তার মানে থার্ড কোয়ার্ডে চলে আসবে, আর থার্ড কোয়ার্ডে টেন থেটার ভ্যালু পজিটিভ, তার মানে সাইন থেটার ভ্যালু নেগেটিভ। তাহলে সাইন থেটার ভ্যালু যদি নেগেটিভ হয়, তাহলে আমরা আলটিমেটলি এখান থেকে পাচ্ছি সাইন পাই প্লাস থেটা ইকুয়াল টু মাইনাস সাইন থেটা, যেখানে থেটার ভ্যালু হচ্ছে এন পাই ডিভাইডেড বাই 2। তাহলে এখানে আমরা কি করলাম, এখানে আমাদের সেকেন্ড যে কাজটা ছিল, অর্থাৎ এই হায়ার অর্ডার টার্মটা, এই হায়ার অর্ডার টার্মটাকে এখন কিন্তু আমরা এন পাইয়ে নিয়ে এসেছি। এই যে এখানে আমাদের ইভেনের জন্য আমাদের এন পাই এসছে, অডের জন্য আমাদের এন পাই আসছে।
অর্থাৎ আমরা এটাকে ছোট করে নিয়ে এসেছি, ছোট আকারে প্রকাশ করছি। এখন এখানে আমরা যেটা করলাম সেটা হচ্ছে ইভেনের জন্য এবং অডের জন্য sin 3n π/2 এর ভ্যালু আমরা ক্যালকুলেট করেছি। এখন দুটো কাজই শেষ, এখন একটা কাজই বাকি আছে, সেটা হচ্ছে n এর ভ্যালু একবার ইভেন ধরবো, n এর ভ্যালু একবার অড ধরবো, ধরে আমাদের a অফ n এই কোএফিসিয়েন্টের ভ্যালুটা আমরা ক্যালকুলেট করব। তাহলে সবার প্রথমে আমরা কেস 1 নেই, কেস 1 হিসেবে n এর ভ্যালু আমরা ইভেন ধরেছি। ইভেন ধরে আমাদের যে a অফ n এর যে ফর্মুলাটা ছিল, যে ভ্যালুটা ছিল, এই ভ্যালুটাই আমরা যা ছিল সেটাই লিখে দিলাম। এখানে আমাদের যা ছিল সেটাই আমরা এখানে লিখে দিয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে পজিটিভ টার্ম অথবা লোয়ার অর্ডার টার্ম আছে একটা, দুটা, আর এখানে নেগেটিভ ছিল। এটা আমাদের ফার্স্ট কাজ ছিল যেটা আমরা করেছি, আর এটা ছিল সেকেন্ড কাজ। করার পরে আলটিমেটলি যেটা আমরা পেয়েছি যে সাইন মাইনাস থেটা ইকুয়াল টু মাইনাস সাইন থেটা। তাহলে আমাদের এটা মাইনাস সাইন থেটা আকারে চলে এসছে, মাইনাস সাইন থেটা আকারে চলে এসছে। তাহলে মাইনাসে মাইনাসে আলটিমেটলি আমরা প্লাস পেয়েছি। আর এখানে আমাদের যে হায়ার অর্ডার টার্মটা ছিল সেটাকে আমরা লোয়ার অর্ডারে নিয়ে এসেছি, এবং এটার জন্য দুটো ভ্যালু আমরা পেয়েছি, একটা পেয়েছি ইভেনের জন্য, একটা পেয়েছি অডের জন্য। তাহলে ইভেনের জন্য আমরা যখন পেয়েছি তখন আমরা এটার ভ্যালু বসিয়েছি। যেহেতু আমরা এখন n ইকুয়াল টু ইভেন নিচ্ছি, সুতরাং এখানে সাইন 3n π/2 এর ইভেন ভ্যালুটাই আমরা কনসিডার করব। অর্থাৎ এখানে আমরা ইভেনের জন্য যে ভ্যালুটা পেয়েছি সেটাই আমরা এখানে সাবস্টিটিউট করে দিব, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সাইন 3n π/2 এর ভ্যালু আসছে প্লাস সাইন n π/2। তাহলে সেটা আমরা সাবস্টিটিউট করলাম। করার পরে এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে, কিন্তু এখানে প্লাসে মাইনাসে মাইনাস রয়ে গেছে। তার মানে এটা পজিটিভ টার্ম, এটা নেগেটিভ টার্ম, তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে। আমরা দুটা সাইন টার্ম পাচ্ছি, সাইন n π/2 প্লাস সাইন n π/2, দ্যাট মিনস 2 সাইন n π/2। তাহলে এখানে আমরা যেহেতু n এর ভ্যালু ইভেন ধরেছি, এবার আমরা একটা ভ্যালু কনসিডার করি। এমন একটা ইভেন ভ্যালু হচ্ছে 2, n এর একটা ইভেন ভ্যালু। তাহলে এখানে n এর পরিবর্তে আমরা যদি 2 বসাই, তাহলে এখানে n এর পরিবর্তে আমরা 2 বসাচ্ছি, তাহলে 2 ক্যান্সেল আউট হয়ে যাবে। এখানে আমরা n এর পরিবর্তে 2 বসাচ্ছি, 2 ক্যান্সেল আউট হয়ে যাবে। দ্যাট মিনস আমরা সাইন পাই পাচ্ছি, আর আমরা জানি সাইন পাইয়ের ভ্যালু হচ্ছে 0। তাহলে 0 ইন্টু 0 ডিভাইডেড বাই পাই, দ্যাট মিনস 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে n এর সকল ইভেন ভ্যালুর জন্য সাইন n π এর ভ্যালু কিন্তু 0। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে n এর সকল ইভেন ভ্যালু বলতে আমরা বোঝাচ্ছি, যদি এখানে 2 দিয়ে ক্যালকুলেট করেছে, আমরা যদি এখানে 4 দিয়েও ক্যালকুলেট করতাম, দ্যাট মিনস এখানে আমরা সাইন 4π নিয়ে আসতাম, তাহলেও কিন্তু একই জিনিস হতো। কেননা আমরা এখানে যদি বসাই যে n এর পরিবর্তে 4 বসাই, এখানে n এর পরিবর্তে 4 বসাই, তাহলে আমাদের এখানে টুয়াইস পাই, 1 ডিভাইডেড বাই টুয়াইস পাই থাকছে, আর সাইন 2π থাকছে, সাইন 2π। আলটিমেটলি এখানে সাইন 2π হবে। যখন আমরা n এর ভ্যালু 4 ধরবো তখন আমাদের সাইন 2π হবে। তাহলে সাইন 2π এর ভ্যালু কিন্তু 0। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে n এর সকল ইভেন ভ্যালুর জন্য a অফ n এর ভ্যালু হচ্ছে 0। এবার আমরা চলে আসব কেস 2 তে, যেখানে n এর ভ্যালু আমরা অড কনসিডার করব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে n এর অড ভ্যালু বলতে আমরা 1, 3, 5, 7, 9, 11, 13 সকল ভ্যালুকেই বুঝি, কিন্তু এখানে আমরা কেস 2কে আবার দুটা কেসে ভাগ করেছি, কেস এ এবং কেস বি। এটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা কেস যে সকল অড ভ্যালুজের জন্য আমরা সাইন থিটার ভ্যালু +1 পাবো, তাদেরকে একসাথে আমরা করেছি। আবার যে সকল অড ভ্যালুজের জন্য আমরা সাইন থিটার ভ্যালু, সাইন টার্মের ভ্যালু আমরা মাইনাস পাবো, সেটাকে আমরা মাইনাস, অর্থাৎ সেই ভ্যালুগুলোকে আমরা আলাদাভাবে একসাথে করে কেস বি কনসিডার করেছি। তাহলে এখানে আমরা তাই করলাম, n এর ভ্যালু আমরা 1, 5, 9, 13 এই ভ্যালুগুলো কনসিডার করেছি। কনসিডার করে আমরা এখন যদি a অফ n এর ভ্যালু লিখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা দুটা টার্ম আমাদের পজিটিভ ছিল, a অফ n এর দুটা টার্ম আমাদের পজিটিভ ছিল। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম টার্ম এবং ফোর্থ টার্ম, এই টার্মটা আমাদের পজিটিভ ছিল, আর এখানে আলটিমেটলি আমাদের মাইনাস মাইনাসে প্লাস হয়ে এই টার্মটাও পজিটিভ হয়ে গেছে। অর্থাৎ
তিনটা টার্মই কিন্তু আমাদের পজিটিভ। তাহলে মাঝখানে যে টার্মটা ছিল সেটা হচ্ছে হায়ার অর্ডার টার্ম। এখন এই হায়ার অর্ডার টার্মটা আমরা যখন অডের ক্ষেত্রে ক্যালকুলেট করেছিলাম তখন কিন্তু আমরা ভ্যালু পেয়েছি মাইনাস সাইন এন পাই বাই টু। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাইরে একটা মাইনাস আছে আর এখানে আমাদের রেজাল্টটাও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে আমাদের প্লাস হয়ে যাবে। তাহলে এখানে আমরা পাবো প্লাস সাইন এন পাই বাই টু। তাহলে এখানে সকল সাইন টার্মই কিন্তু এখন পজিটিভ হয়ে গেছে, সকল সাইন টার্ম পজিটিভ। দ্যাট মিনস আমরা চারটা সাইন টার্মকে অ্যাডেড আকারে পাচ্ছি। তাহলে এখানে আমরা ভ্যালু সাবস্টিটিউট করেছি। এ অফ এন এর যে ফর্মুলাটা ছিল, এ অফ এন এর যে ফর্মুলা, সেই ফর্মুলাতে আমাদের তিনটা ভ্যালু কিন্তু ডিটারমাইন্ড, আগে থেকে ফিক্স করা, কেননা এগুলোর ভ্যালু আমি ক্যালকুলেট করেছি। কেবলমাত্র অডের ক্ষেত্রে পার্থক্যটা হবে এই হায়ার অর্ডারে, কেননা আমরা দেখেছি যে এন এর ভ্যালু ইভেনের জন্য একবার আমরা সাইন থ্রি এন পাই বাই টু এর ভ্যালু ক্যালকুলেট করেছি, আবার এন এর ভ্যালু যখন অড তখন কিন্তু সাইন থ্রি এন পাই বাই টু এর ভ্যালু আমরা পেয়েছি মাইনাস সাইন এন পাই বাই টু। এই ভ্যালুটা আমরা যখন এখানে সাবস্টিটিউট করব তখন কিন্তু আমাদের মাইনাসে মাইনাসে প্লাস চলে আসবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে চারটা পজিটিভ সাইন টার্ম। তাহলে এই চারটা সাইন টার্মকে আমরা অ্যাড করলে পাচ্ছি ফোর সাইন এন পাই বাই টু। তাহলে এখানে আমরা যদি এন এর ভ্যালু 1, 5, 9, 13 বসাই তাহলে আমাদের সাইন এন পাই বাই টু অর্থাৎ এই যে টার্মটা আছে এই টার্মের ভ্যালু কিন্তু চলে আসবে 1। আমরা যদি 1 বসিয়ে দেখি যে 1 বসালে কি আসে, সাইন এন পাই বাই টু, তার মানে সাইন পাই বাই টু, দ্যাট মিনস সাইন 90 ডিগ্রি। আমরা জানি সাইন 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। ঠিক তেমনি আমরা এখানে যদি এন এর ভ্যালু 5 বসাই কিংবা এন এর ভ্যালু 9 বসাই তাও কিন্তু আমাদের সাইন এন পাই বাই টু এর ভ্যালু প্লাস 1 হবে। তাহলে এখানে আমরা সাইন এন পাই বাই টু এর ভ্যালু 1 এখানে সাবস্টিটিউট করলাম, এই ফর্মুলাতে সাবস্টিটিউট করলাম। তাহলে এ অফ এন এর ভ্যালু আমরা পেলাম 4 ডিভাইডেড বাই এন পাই। এখানে যখন আমাদের এন এর ভ্যালু 1, 5, 9 কিংবা 13, এটা ছিল কেস এর ক্যালকুলেশন। এবার আমরা চলে যাব কেস বিতে। কেস বিতে আমরা এন এর ভ্যালু ধরেছি 3, 7, 11, 15। এগুলো অড ভ্যালু, কিন্তু এদেরকে আলাদা করার উদ্দেশ্য হচ্ছে কেননা আমরা যদি এখানে সাইন এন পাই ডিভাইডেড বাই টু এর এন এর জায়গায় আমরা যদি 3 বসাই তাহলে 3 পাই, দ্যাট মিনস 540, 540 ডিগ্রি, সাইন 540 ডিগ্রি ডিভাইডেড বাই টু, দ্যাট মিনস সাইন 270 ডিগ্রি। আমরা জানি সাইন 270 ডিগ্রির ভ্যালু হচ্ছে -1। ঠিক তেমনি আমরা যদি এন এর ভ্যালু 7 বসাই কিংবা 11 বসাই কিংবা 15 বসাই তাও কিন্তু আমরা সাইন এন পাই ডিভাইডেড বাই টু এর ভ্যালু -1 পাবো। তাহলে এই কারণে এই সকল ভ্যালুর জন্য, সকল এন এর সকল অড ভ্যালুর জন্য যেহেতু আমি সাইন এন পাই বাই টু এর ভ্যালু -1 পাচ্ছি, সেই কারণে তাদের সবাইকে একসাথে করে আমি কেস বি লিখেছি। ঠিক তেমনি উপরে 1, 5, 9, 13, 17 এগুলোর জন্য সকল ভ্যালুর জন্য, এই সকল অড ভ্যালুর জন্য আমি সাইন এন পাই ডিভাইডেড বাই টু এর ভ্যালু +1 পেয়েছি বলে এই সকল ভ্যালুকে আমি একসাথে করে কেস এ কনসিডার করেছি। এখন এটা হচ্ছে আমাদের অডের জন্য ক্যালকুলেশন। যখন এন এর ভ্যালু অড তখন এ অফ এন এর ভ্যালু আমরা ইতিমধ্যে জানি 1 ডিভাইডেড বাই এন পাই। এখানে চারটাই পজিটিভ টার্ম হয়ে যাবে। এখন পার্থক্যটা শুধুমাত্র এখানেই যে এখানে 4 সাইন এন পাই বাই টু, এখানে 4 আছে, এন পাই আছে। এখন সাইন এন পাই বাই টু এর ভ্যালু আমরা ইতিমধ্যে দেখেছি এটা 1 আছে, -1 আছে। তাহলে এখানে সাইন এন পাই বাই টু এর ভ্যালু আমরা -1 বসিয়ে দিলাম। তাহলে কেস বিতে এ অফ এন এর ভ্যালু আমরা পেলাম -4 ডিভাইডেড বাই এন পাই। এখন আমাদের এ অফ এন এর ভ্যালু ক্যালকুলেট করা শেষ। এখন আমরা সেকেন্ড যে স্টেপটা, সেই সেকেন্ড স্টেপটা হচ্ছে এই কোএফিসিয়েন্টের ভ্যালুগুলো ক্যালকুলেট করার পরে এক্স অফ টি এর ফোরিয়ার সিরিজ এক্সপানশনে এই ভ্যালুগুলো আমরা সাবস্টিটিউট করব, করে আমি এটার জন্য ফোরিয়ার সিরিজ এক্সপানশনটা বের করব, অর্থাৎ সামেশনে ভ্যালু বসিয়ে এক্স অফ টি এর ভ্যালুটা আমরা বের করব। তাহলে এখান থেকে আমরা ভ্যালুটা যদি বের করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের ফর্মুলা, এক্স অফ টি এর ফর্মুলা। তাহলে এখানে আমরা সামেশনে এন এর ভ্যালু 1 থেকে ইনফিনিটি পর্যন্ত আমি 1 করে বাড়াবো। তাহলে যখন এন এর ভ্যালু 1 তখন আমরা কেস এ বিবেচনা করব।
তখন আমরা দেখেছি এ অফ এন এর ভ্যালু হয় 4 ডিভাইডেড বাই এন পাই। তাহলে 4 ডিভাইডেড বাই এন পাই, তাহলে এ অফ এন এর ভ্যালু আমরা পেলাম 4 ডিভাইডেড বাই এন পাই, যেখানে এন এর ভ্যালু 1, দ্যাট মিন্স 4 ডিভাইডেড বাই পাই চলে আসবে। আর এখানে এ অফ এন এর সাথে আমাদের যে টার্মটা আছে সেটা হচ্ছে cos n পাই বাই 2, তাহলে cos পাই বাই 2, যেখানে n এর ভ্যালু 1। এবার আমাদের 1 এর পরে সামেশন হিসেবে 1 এর পরে আসে n এর ভ্যালু আসে 2, তাহলে n এর ভ্যালু যখন 2 বসাবো তখন আমাদের এ অফ n এর ভ্যালু 2 এর জন্য কত সেটা দেখতে হবে। আমরা এখানে ক্যালকুলেশনে দেখেছি যে n এর সকল ইভেন ভ্যালুর জন্য, এ অফ n এর ভ্যালু কিন্তু আমাদের 0 এসছিল। তার মানে n এর ভ্যালু যদি 2, 4, 6, 8 যাই হোক না কেন, n এর সকল ইভেন ভ্যালুর জন্য কিন্তু আমার এ অফ n এর ভ্যালু যেহেতু 0 হবে, তার মানে x অফ t এর ভ্যালু কিন্তু আমরা 0ই পাবো। সেজন্য আমরা এখানে এটা n এর ভ্যালু 2 কনসিডার করিনি। তাহলে 2 এর পরে আমরা 3 তে চলে আসবো, n এর ভ্যালু 3। তাহলে 3 যখন আমরা নিব তখন কিন্তু আমাদের কেস বি কনসিডার করতে হবে, কেননা কেস বিতে 3 আছে। তখন আমরা এ অফ n এর ভ্যালু পেয়েছিলাম -4 ডিভাইডেড বাই n পাই। তাহলে সবার প্রথমে এ অফ n এর ভ্যালু বসালাম -4 ডিভাইডেড বাই n পাই। তাহলে এখানে n, যেখানে n এর ভ্যালু হচ্ছে 3, আর এখানে তার সাথে এ অফ n এর সাথে cos টার্ম আছে, cos n পাই ডিভাইডেড বাই 2। তাহলে এখানে n এর পরিবর্তে আমরা 3 বসালাম। ঠিক তেমনি আমরা 3 এর পরে 4 এ যাব, কিন্তু 4 এ যেহেতু এটা ইভেন ভ্যালু, তাহলে এ অফ n এর ভ্যালু আসলে 0 চলে আসে। সেই কারণে 4 না নিয়ে আমরা পরের ভ্যালুতে চলে গেলাম, n এর ভ্যালু 5। তাহলে সেখানে n এর ভ্যালু যখন 5, তখন আমরা কেস a হিসেবে কনসিডার করছি। তখন এ অফ n এর ভ্যালু হচ্ছে 4 ডিভাইডেড বাই n পাই। তাহলে 4 ডিভাইডেড বাই n পাই, যেখানে n এর ভ্যালু হচ্ছে 5, আর cos টার্মের সাথে এখানে যে n ছিল সেখানে আমরা 5 সাবস্টিটিউট করেছি। n এর ভ্যালু যখন 7, তখন আমাদের কেস বি, যে এখানে 7 আছে, কেস বি হিসেবে -4 ডিভাইডেড বাই n পাই, -4 ডিভাইডেড বাই n পাই, যেখানে n এর ভ্যালু হচ্ছে 7। তাহলে এখানে আমরা x অফ t এর ভ্যালু ক্যালকুলেট করেছি 1 থেকে 7 পর্যন্ত, এই 4টা ভ্যালুর জন্য। এই ভ্যালুগুলোই আমরা এখন এখানে সাবস্টিটিউট করে দেব। x অফ t ইকুয়াল টু 4 পাই cos পাই বাই 2, এই যে এইখানে যে ভ্যালুটা আমরা পেয়েছিলাম n ইকুয়াল টু 1 এর জন্য, সেটা আমরা এখানে সাবস্টিটিউট করেছি। n এর ভ্যালু যখন 3, তখন যে ভ্যালুটা আমরা পেয়েছিলাম সেটা আমরা এখানে সাবস্টিটিউট করেছি। n এর ভ্যালু যখন 5, তখন এই ভ্যালুটা আমরা এখানে সাবস্টিটিউট করেছি। আবার 7 এর জন্য যে ভ্যালু, সেটাও আমরা এখানে সাবস্টিটিউট করেছি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সকল টার্মের সাথে 4 ডিভাইডেড বাই পাই, 4 ডিভাইডেড বাই পাই, আবার 4 ডিভাইডেড বাই পাই, এই 4 ডিভাইডেড বাই পাই টার্মটা কিন্তু সকল টার্মেই কমন আকারে আছে। তার মানে এটাকে আমরা কমন আকারে নিয়ে আসতে পারি, 4 বাই পাইকে কমন আকারে নিয়ে আসতে পারি। তাহলে আলটিমেটলি আমরা এই টার্মটাকে পাচ্ছি, এবং এখানে ডট ডট আছে, কেননা আমাদের প্লাস ইনফিনিটি পর্যন্ত আমাদের ক্যালকুলেট করার কথা, কিন্তু আমরা 7 পর্যন্তই ক্যালকুলেট করেছি। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম আসলে? এখানে x অফ t যেটা আমরা পেয়েছি সেটাই হচ্ছে ফোরিয়ার সিরিজ এক্সপানশন, এবং সেখান থেকে আমরা বুঝতে পারছি যে এখানে সকল টার্ম হচ্ছে cos টার্ম, এখানে কোনো সাইন টার্ম নেই, কেননা সিগন্যালটা হচ্ছে একটা ইভেন সিগন্যাল। এবং এখানে আমাদের যে অড কম্পোনেন্টগুলো আছে, আমাদের অড হারমোনিকগুলো আছে 1, 3, 5, 7, এখানে যে অড হারমোনিকগুলো রয়েছে, সেই অড হারমোনিকগুলোর মধ্যে আমাদের যে ফার্স্ট অড হারমোনিক সেটা হচ্ছে ডমিন্যান্ট, কেননা তার অ্যামপ্লিটিউড যদি আমি কনসিডার করি তাহলে অ্যামপ্লিটিউড হচ্ছে 1। এখানে যেটা আছে সেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 3, তার মানে তার থেকে ছোট। এখানে যেটা আছে সেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই 5, 1 ডিভাইডেড বাই 7। তাহলে এখানে অড কম্পোনেন্টগুলোর মধ্যে আমাদের যে ফার্স্ট অড কম্পোনেন্ট অর্থাৎ 1, সেটা হচ্ছে সবচেয়ে ডমিন্যান্ট, সেটা হচ্ছে ডমিন্যান্ট ভ্যালু। তাহলে এই হচ্ছে আমাদের ফোরিয়ার সিরিজ ক্যালকুলেশন, ফোরিয়ার সিরিজ এক্সপানশন। তাহলে এখান থেকে আমরা এই ভ্যালুটাই ক্যালকুলেট করেছি। এই ছিল আজকে আমাদের ট্রিগোনোমেট্রিক ফোরিয়ার সিরিজ ক্যালকুলেশনের ক্লাস। আমরা পরবর্তীতে আরও কিছু ফোরিয়ার সিরিজ ক্যালকুলেশন করব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। আজকের ক্লাস এখানেই শেষ করছি।